পূর্বজন্মে করা পাপের ফল কি মানুষকে বর্তমানেও ভোগ করতে হয়? জমিদারের ছেলের ওপর কাদেরই বা আক্রোশ জমে রয়েছে। তারানাথ তান্ত্রিক কি পারবেন তাকে রক্ষা করতে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন জলজ। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ ও রাজ। তারানাথের চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে সৌম্যদীপ, অভিষেক, কৌস্তভ, কুণাল, রূপঙ্কর, অভিযান, RNM অভিষেক ও অন্তরা। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন জলজ। একলা ঘরে বসে থাকার সময় যেন ব্যাপারটা তার বেশি করে হতো। চারপাশে লোকজন থাকলে খুব একটা মনে হতো না। যখনই একা হয়ে পড়তো তখনই কেমন যেন মনে হতো আশপাশ থেকে কেউ যেন তাকে ডেকে চলেছে। সাথে একটা চাপা গলার স্বর সে শুনতে পেত। আর শুধু এটুকুই নয়, তার সাথে শুনতে পেত কথা। তবে একটা সময় কিন্তু এই ব্যাপারটা আরো বেশি প্রবল হয়ে উঠত। তখন সে হয়তো কোনো আয়নাতে নিজের মুখ দেখার জন্য চেষ্টা করত, বা অন্য কোনোভাবে নিজের মুখ দেখার চেষ্টা করত। তখনই ব্যাপারটা আরো বেড়ে যেত। মনে হতো আয়না থেকে এক্ষুনি কেউ একজন বাইরে বেরিয়ে আসবে, তারপর তার প্রবল অনিষ্ট করবে। এত কিছু কেন সে মনে মনে ভাবে? ভাবতে তো সে চায় না, ভাবনা চলে আসতো। সে যতবারই চাইছে ওইসব নিয়ে না ভাবতে, ততবারই যেন ভাবনাটা আরো বেশি করে এসে জমা হতো। নিজের মনের প্রবল ইচ্ছা শক্তি দিয়ে তাদের তাড়িয়ে দিলেও ব্যাপারটা কিন্তু সহজ ছিল না। ওই ঘরের মধ্যে ফাঁকা বিছানার কাছে বসে যখন দুপুরবেলা কিংবা অনেক রাত্রে সে এদিক ওদিক তাকাতো, তখন তার মনে হতো চারপাশে যেন অন্ধকারে কিংবা দিনের আলোর মধ্যেও কেউ দাঁড়িয়ে তাকে দেখছে। আর যে দেখছে সে অতি সাধারণ কেউ নয়, একজন নয়, যেন অনেকজন একসাথে তার দিকে তাকিয়ে রয়েছে আর তাকে দেখে চলেছে। প্রথম প্রথম সে ভয় পেত, তারপর সে আর ভয় পেত না। তার কেমন অস্বস্তি হতো, মাথার ভেতরটা কেমন যেন পাগল পাগল বলে মনে হতো। এভাবে চলতে চলতে প্রায় বছর খানেক কেটে যাওয়ার পরে একদিন প্রবলভাবে একটা ঘটনা ঘটল। সেদিন সন্ধ্যের দিকে সে তার বাড়ির দোতলার ব্যালকনির কাছে একা দাঁড়িয়ে রয়েছে। বাড়িতে বেশি কেউ নেই। পাশের গ্রামের জমিদারের বাড়িতে ভোজের আয়োজন হয়েছে, সেখানে সবাই গেছে। তার শরীর অসুস্থ বলে সে নিজে যায়নি এবং তার মা ওই বাড়িতে রয়েছে। মা একতলায় কোনো কাজে ব্যস্ত রয়েছে। দোতলা ব্যালকনির কাছে দাঁড়িয়ে সে আধো অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে দেখছিল। হঠাৎ করেই তার মনে হলো তার ঠিক পাশে কেউ যেন এসে দাঁড়িয়েছে, আর তার সাথে সেই গুনগুন ফিসফিস শব্দটা। ভয়ে সে এখন আর পায় না এসব ব্যাপারে। গোটা ব্যাপারটা তার কাছে কেমন যেন সহ্য হয়ে গেছে। শুধু সহ্য না, বারবার মনে হতো এই যে যারা বারবার এসে ওর পাশে দাঁড়াচ্ছে, তাদের নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। অকারণে তারা আসে কেন? কিন্তু তারা কি করতে এসেছে? সে অন্ধকারে সেই দোতলার ব্যালকনির একদম শেষের দিকে চুপ করে তাকিয়ে থাকত। আর মনে হতো গোটা ব্যালকনিতে যেন মানুষ গিজগিজ করে দাঁড়িয়ে রয়েছে, অথচ তাদের দেখার কোনো উপায় নেই। তাদের দেখার জন্য বোধহয় এই পৃথিবীর অন্য কোনো শক্তি প্রয়োজন। সে শক্তি তার কাছে নেই। আর এত সবকিছুর মাঝে ধীরে ধীরে তার মনের সাহস আর তার সহ্য ক্ষমতা যেন আরেকটু বেড়ে যাচ্ছিল।
এরপর থেকে যখনই তার এমনটা মনে হতো তখন সে আর ভয় পেত না, মাথায় আর গোলমাল পাকাতো না। শান্ত হয়ে চুপ করে বসে এদিক ওদিক তাকিয়ে প্রশ্ন করত, তোমরা কারা? তোমরা আমার কাছে আসো কেন বলো তো? আর আমি তোমাদের দেখতেই পাই না কেন? দেখা দাও, দেখা দাও আমায়। এই দেখা দেওয়ার কথাটা মাধব প্রাণপণে বলতো। তার প্রবল ইচ্ছে কারা এসে দাঁড়িয়েছে দেখার। সে জানে এই দিনের বেলা এই জমিদার বাড়ির দোতলার ব্যালকানিতে কিংবা তার ঘরে তাদের দেখা পাওয়া সম্ভব নয়, কিন্তু তাদের দেখা পাওয়ার কোনো একটা রাস্তা তো আছে। মনের মধ্যেই সমস্ত কিছু ভাবতে ভাবতেই আয়নার ব্যাপারটা ঘটে গেছিল। একদিন তার ঘরে রাখা বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে পোশাক বদলাচ্ছিল সে। পোশাক বদলাতে বদলাতে একবার আয়নার দিকে চোখ পড়তেই তার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। অনেকদিন ধরে সে ভয় পাওয়া ভুলে গেছিল, কিন্তু এবার যেটা দেখতে পেল তাতে ভয় পাওয়াটা স্বাভাবিক। কাঁচের আয়নার দিকে তাকাতে সে দেখতে পেল কাঁচের আয়নার ঠিক তার উল্টো দিকে যেন একটাকে দাঁড়িয়ে রয়েছে। ততক্ষণে আধার অল্প নেমে এসেছে। ঘরের ভেতর তেলের বাতি জ্বালিয়ে দিয়ে গেছে কেউ, আর সেই আলোতে পেছনে দাঁড়িয়ে থাকা লোকটাকে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। পেছনের দিকে মুখ ঘুরিয়ে দেখল মাধব, না, কোথাও কেউ নেই। তাহলে একটু আগে আয়নায় যাকে দেখতে পেয়েছিল সে কোথায় গেল? আর সে কে? তার আশেপাশে যারা ঘুরে বেড়ায় তাদের মধ্যে একজন কেউ? কথাটা মনে হতেই মাধবের বুকের ভেতরটা ভয়ে কেমন যেন করে উঠল। এই অশরীরীরা যদি তার কোনো ক্ষতি করে? ক্ষতির কথাটা এতদিন ধরে সে কিন্তু একবারও মনে করেনি। সে বারবার ভেবে এসেছে তার চারপাশে যেটা হয়ে চলেছে সেটা যেন অতি স্বাভাবিক, যেন তার আশেপাশে যে কজন মানুষ আছে তাদের আশেপাশেও এমনটাই হয়ে থাকে। কিন্তু সে এ কথা কাউকে জিজ্ঞাসা করার মতো মনের শক্তি জোগাড় করতে পারেনি। আসলে এই কয়েকটা মাস ধরে কেমন একটা ঘোরের মধ্যে সে রয়েছে। এর মধ্যে তার বাবা মা তার সাথে কথা বলতে এলেও সে বেশি কথা বলে না। ব্যাপারটা যে কেমন একটা হয়ে আসছিল সেটা মাধব নিজেও বুঝতে পারছিল না। আর তার বয়সই বা কত? বছর 15-16 হবে। এ সময় তো তার কথা যে খুব কেউ বিশ্বাস করবে সেটাও বোঝা যায় না, কারণ ছোট থেকেই সে একটু অন্যরকম। তাই তার কথা কেউ সহজে বিশ্বাস করে না। সবাই মনে করবে সে স্বপ্ন দেখেছে কিংবা তার মনের ভুল। কিন্তু কথাটা ভাবতে ভাবতেই সে আরো একবার পেছনের দিকে ঘুরে তাকালো, আর তখনই মনে হলো পেছনের দরজার কাছে এতক্ষণ ধরে কেউ দাঁড়িয়েছিল। এইমাত্র মাধব মুখ ঘোরাতে সে চলে গেল অন্য দিকে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো মাধব। তারপর তাড়াতাড়ি দরজা পর্যন্ত গিয়ে দেখল, না, ব্যালকানিতে কোথাও কেউ নেই। কিন্তু একটু আগে আয়নায় সে তাকে দেখতে পেয়েছিল। মনের মধ্যে জমতে থাকা অজস্র কৌতূহল, চিন্তার সাথে সাথে আরো একটা ব্যাপার এসে মাধবের মনে জমা হলো, ভয়, মৃত্যু ভয়। হঠাৎ করেই কেমন যেন একটা মৃত্যু ভয় তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে লাগলো। এতদিন ব্যাপারটা তার মনে হয়নি। ওই পেছনে দাঁড়িয়ে থাকা লোকটাকে আয়নায় দেখতে পাওয়ার পর থেকে এমনটা হচ্ছে। কিন্তু কেন? ব্যালকনির কাছে মাধব দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই তার কানের কাছে কেউ যেন চাপা ফিসফিসে গলায় বলে উঠল, আমরা এসেছি, আমরা এসেছি ছোট বাবু। মাধব ব্যালকনির একদিকে ঘুরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। একটা চাপা হাসির শব্দ যেন সে শুনতে পেল। আর সহ্য হলো না তার। কয়েকদিন ধরে শরীরটা দুর্বল, তার মধ্যেই সমস্ত ব্যাপার হয়ে চলেছে।
মাথাটা কেমন ঘুরে উঠল। ধপ করে মাটিতে পড়ে যাওয়ার আগের মুহূর্তে তার মনে হলো সামনের দিক থেকে অন্ধকারে একসাথে কারা যেন ছুটে আসছে তার দিকে। মনে আছে কিশোরী, তারানাথ একবার ওই পুনর্জন্মের কথা বলেছিল? সেই মেয়েটির গল্পটা, পুনর্জন্মের প্রতিশোধ নেওয়ার জন্য জন্ম নিয়েছিল। মেয়েটার নামটা মনে নেই, তবে মেয়েটাকে দেখতে আসার পরে সেই ভদ্রলোকের সাথে এমন অবস্থা হয়েছিল। কিশোরী আমার কথায় কিছুক্ষণ ভাবল, তারপর বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওই তো মেয়েটিকে আগের জন্মে সেই ভদ্রলোক পাহাড় থেকে ধাক্কা মেরে কোথাও একটা ফেলে দিয়েছিলেন, এবং তার ছোট্ট বাচ্চাটিকেও মেরে ফেলেছিলেন ওই অর্থের জন্যে। সে আবার পরে জন্ম নিয়ে সেই লোকটির কাছে গিয়ে রাগের মাথায় তাকে খুন করে বসে। কিন্তু সে কথা তুমি এখন তুলছো কেন? না, তেমন কিছু নয়। আসলে একদিন অফিসে এক ভদ্রলোককে ওই নিয়ে একটু বলছিলাম, বলতে বলতে কথাটা মনে পড়ে গিয়েছিল। আচ্ছা, তারানাথের এমন আরও অনেক অভিজ্ঞতা আছে বলো পূর্বজন্ম নিয়ে? সে নিশ্চয়ই বলতে পারে পূর্বজন্ম আর পরজন্মের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে নাকি। আমার কথায় কিশোরী বাধা দিয়ে বলল, আহ, তুমিও না! ঠাকুরমশাইয়ের কথা শুনে সেসব আবার সবাইকে ফুলিয়ে বলে বেড়াচ্ছ। কখন কে কি আবার বলে বসবে। ঠাকুরমশাইয়ের সব কথা আমি নিজেই বিশ্বাস করি না, আর সেখানে তুমি! কিশোরীর কথায় আমি একটু চুপ করলাম। বাইরে তাকিয়ে দেখলাম বন্ধ দরজার ফাঁক থেকে ঠান্ডা হাওয়া মাঝে মাঝে ঢুকে আসছে। কথার প্রসঙ্গ বদলে নিয়ে বললাম, আচ্ছা সে কথা না হয় বাদ দাও। এমন একটা গল্প তারানাথের কাছে যদি শোনা যায় তাহলে তো ভালোই হবে। কেন, সে যখন ওই গল্পটা শুনিয়েছিল তখন কি তোমার ভালো লাগেনি? না, একদম যে ভালো লাগেনি সে কথা আমি বলবো না। তবে বড় অদ্ভুত ব্যাপার না? এক জন্মে তার কি হয়েছিল সে কথা সে মনে রেখে দিয়ে পরের জন্মে সে তার প্রতিশোধ নিচ্ছে। হ্যাঁ, এমনটা হতে পারে নাকি? তাহলে তো আমাদেরও আগের জন্মের কথা মনে থাকা দরকার। বুঝতে পারলাম কিশোরী ব্যাপারটাকে যুক্তি দিয়ে বিচার করে নিতে চাইছে। সে প্রতি ক্ষেত্রে এমনটাই করে। তারানাথের প্রতিটা গল্প যুক্তি দিয়ে বিচার করে নিতে চায়, তাই সে মাঝে মাঝে প্রতিবাদ করে বসে। তবে সেবার কিন্তু সে প্রতিবাদ করেনি, কারণ সেবার গল্পের শেষটা একটু অন্যরকম ছিল। আচ্ছা, সেসব হয় বাদ দিলাম, কিন্তু আমাদের তো বেরোতে হবে, বৃষ্টি তো কমছেই না। এমন হলে তো আর। বৃষ্টি কমবে বুঝলে? খুব বেশি সময় লাগবে বলে আমার মনে হচ্ছে না, কারণ সকালে যখন আমি বেরিয়েছিলাম তখন যেভাবে বৃষ্টি হচ্ছিল, এখন খানিকটা কমে গেছে। আর আকাশে মেঘও বিশেষ নেই। একবার বাইরে তাকিয়ে দেখো তো। কিশোরীর কথায় দরজার সামনে গিয়ে বাইরে তাকিয়ে দেখলাম সত্যি আকাশে মেঘে থাকলেও তা খুব একটা নেই। এই বৃষ্টিটা ধরে এলেই বোধহয় শেষ হয়ে যাবে, এমনটা ভেবে ঘরের ভেতরে এসে পোশাক বদলাতে বদলাতে বললাম, আর অপেক্ষা করা যাবে না কিশোরী, চলো চলো বেরিয়ে পড়ি ছাতা নিয়ে। দেরি হয়ে গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, তাছাড়া আবার যদি বাড়ি ফেরার সময় বৃষ্টি হয়। আমার কথাটা কিশোরীর মনে ধরেছিল। গিন্নি বাড়িতে নেই, বাপের বাড়ি গিয়েছে, তাই বাড়িতে তাড়াতাড়ি ফিরে আসাটা দরকার। পোশাক বদলে ছাতা নিয়ে আমরা দুজন যখন রাস্তায় নামলাম তখন বৃষ্টি কিন্তু আরও ধরে এসেছে। এক পা এক পা করে ট্রাম রাস্তার দিকে এগিয়ে গিয়েছি। কিশোরী হঠাৎ বলল, ধুস, এইটুকুর জন্য আবার ট্রাম নেওয়ার প্রয়োজন নেই। চলো না, হেঁটেই চলে যাই। কিশোরীর কথা বলার পেছনে কারণ রয়েছে। এখন মাসের শেষ, ট্রামের পয়সা বাঁচাতে পারলে সেই পয়সায় পাসিং শো কিনে নিয়ে যাওয়া যাবে, তাই ছাতা মাথায় দিয়ে হাঁটতে শুরু করলাম। একটু পরেই কিন্তু সত্যিই বৃষ্টিটা কমে এলো। এতটাই কমলো যে ছাতা আর খোলা রাখার প্রয়োজন হলো না। আমরা ছাতা বন্ধ করে হেঁটে চলেছি। কিশোরী আবার বলল, এবার বুঝলে তো কেন আমি বলেছিলাম ঠাকুরমশাই সমস্ত গল্প শুনবে, আনন্দ পাবে, কিন্তু কিন্তু তার গল্প মাথার মধ্যে জমিয়ে রেখে নাড়াচাড়া করতে যাবে না, তাতে বিপদ বাড়বে। তুমি যে কেন এক লোককে তারানাথের সেই পূর্বজন্মের গল্প শুনিয়ে এসেছো, এখন সেও ভাববে তুমি তুমি মিথ্যে কথা বলো। এই কথাটা কিন্তু আর সহ্য করা গেল না, তাই বললাম, তোমার কি মনে হয় তারানাথ আমাদের মিথ্যে কথা বলে? তুমি ভাবো লোকটা তোমাকে মিথ্যে কথা বলে তোমার সময় নষ্ট করেছে? আহা, সে কথা আমি কখন বললাম? এমনিতে ভালো কিছু ক্ষমতাও আছে লোকটার। লোকের সাহায্য করে, টাকা পয়সা নিয়ে খুব একটা চিন্তিতও নয়। এমন মানুষ তুমি এখনকার দিনে খুব একটা খুঁজে পাবে না। লোকটা সব দিক থেকে ভালো, শুধু শুধু একটু গল্প বানিয়ে রং চড়িয়ে বলতে ভালোবাসে।
আহ, সেই যে মেয়েটার গল্পের কথা তুমি বলছো, তার সবটা আমি যদি বিশ্বাস করিও, কিন্তু ওই যে আগের জন্মের সাথে এই জন্মের খুনের সম্পর্কটা আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। হতেই পারে মেয়েটির কোনো মানসিক সমস্যা ছিল, আর সেই কারণেই সে খুনটা করেছিল, আর সেই খুনটাকে চাপা দেওয়ার জন্যই এমন একটা গল্প ওরা সবাই মিলে তৈরি করেছিল। আর যদি ধরে নিই যে যে লোকটিকে মেয়েটি খুন করেছিল তার সাথে সত্যি এমন কোনো ঘটনা ঘটেছিল, তাহলে কি গল্পটা অন্যভাবে সাজানো যায় না? তাহলে কি মনে করা যায় না তারানাথ মানে ঠাকুরমশাই একজন অপরাধীকে খুব বুদ্ধি করে বাঁচিয়ে দিয়েছিল? কিশোরীর কথা শুনে এবার কিন্তু অবাক না হয়ে পারলাম না। কিছু কিছু মানুষ কোনো ব্যাপার নিয়ে যত কম জানে ততই সেই বিষয়ে তার মতামত কম থাকে। মানুষ যত বেশি জানে, মানুষ তত সেই বিষয় নিয়ে কথা বলতে ভালোবাসে, মতামত রাখতে ভালোবাসে এবং সবচেয়ে বেশি যুক্তি দিয়ে বিচার করতে চায়। কিশোরী যদি আর পাঁচজনের মতো তারানাথের গল্পগুলো অলৌকিক অদ্ভুত বলে মেনে নিত, তাহলে সে এমন কথা বলতো না, বরং সে ভালোভাবে গল্প শুনে আনন্দ পেত। তার মন যুক্তিবাদী বলেই সে সমস্ত গল্প শোনার সময় গল্পের আনন্দ উপভোগ করলেও তারপরে যুক্তি দিয়ে বিচার করতে শুরু করে। কিশোরীর এই গুণটা আসলে গুণ বলবো না দোষ বলবো তা কিছুতেই বুঝে উঠতে পারি না। আমায় চুপ করে থাকতে দেখে কিশোরী বলে উঠল, তুমি এই গল্পটা নিয়ে কতবার ভেবেছো তা আমি জানি না, তবে আমি নিশ্চিত তোমার থেকে বেশি সময় ধরে আমি ভেবেছি। তাই গল্পের ওই জায়গাটা আমি কিছুতেই মেলাতে পারিনি। যাকে সেসব ছাড়ো, এসব ভাববে যত তত সমস্যা বাড়বে আর তত সময় নষ্ট হবে। তার থেকে বরং চলো তাড়াতাড়ি পা চালাও, ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে আর একটা গল্প শুনে ফেলি। কিশোরী দ্রুত গতিতে পা চালাতে লাগল। হঠাৎ করে মনে হলো, চেনা কিশোরীর মধ্যে আজ আমি একটা অন্য অচেনা কিশোরীকে খুঁজে পেলাম। তাহলে কি সত্যি কিশোরী এমনটাই? বাকি যেটুকু সেটুকু সে সবার জন্য বাইরে লুকিয়ে রাখে। কোথায় যেন পড়েছিলাম, একটা মানুষের মধ্যে সর্বদা দুটো সত্তা কাজ করে। সেই একটা লুকোনো সত্তা বোধ হয় খানিকটা আজ আমি দেখতে পেয়েছিলাম। এ কথা ও কথা বলতে বলতে আমরা মটলেনে এসে পৌঁছলাম। তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে তারানাথের বাড়ির কাছে এসে দেখি দেওয়ালে তারানাথ জ্যোতির্বিদ্যা বিনোদ লেখা বোর্ডটা আবারও হেলে গিয়েছে। এ কি, আজ ঠাকুরমশাইয়ের ঘরের দরজা খোলা? বৃষ্টির সময় তো ঠাকুরমশাইয়ের ঘরের দরজা বন্ধই থাকে। আমি নিজেও সামনে তাকিয়ে এই ব্যাপারটা দেখে কেমন যেন অবাক হলাম। তারপরেই দেখতে পেলাম ঘরের একপাশে বৈঠকখানার কাছে কে একজন বসে রয়েছেন। তখনই বুঝতে পারলাম তারানাথ আসলে ঘরের ভেতরে গিয়েছে কোনো কারণে। ততক্ষণে বৃষ্টি একদম কমেই এসেছে। আমরা বাড়ির উঠোনের একপাশে চুপ করে দাঁড়িয়ে রইলাম। তারানাথ বোধহয় লোকটার হাত দেখে চলেছিল। একবার আমাদের দিকে তাকিয়ে হাত তুলে আমাদের অপেক্ষা করতে বলল। বেশ কয়েক মিনিট পরে লোকটা চলে যেতেই হাত তুলে আমাদের ডাকলো। কাছে যেতেই তারানাথ বলল, আজকের দিনটা খুব একটা খারাপ যায়নি কিন্তু, বুঝলে তো? এই নিয়ে 4 জন হলো। কথাটা শুনে আমার বেশ ভালোই লাগলো। কিশোরী কিন্তু হঠাৎ করে বলে উঠল, হঠাৎ করে এতজনের হাত দেখানো শখ কেন হলো বলুন তো ঠাকুরমশাই? নাকি এটাও আপনার কোনো তন্ত্রমন্ত্রের গুণ? কিশোরীর কথায় একটা খোঁচা ছিল। তারানাথ কিন্তু সেদিকে কর্ণপাত একবারও করল না। তার বদলে সে হেসে বলল, আরে ওসব কোনো ব্যাপার না। আসলে যারা এসেছিল তারা বেশ সমস্যায় রয়েছে। তা সেই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্যই আমার কাছে এসেছিল। আমি তাদের কিছু আংটি বলে দিয়েছি, কিছু শিকড় বাকড়েও হাতে বাঁধতে বলে দিয়েছি। সেই সমস্ত কিছু ওরা খুঁজে পাবে বলে মনে হয় না, তাই তারা আমাকে এসব জোগাড় করে দেওয়ার জন্য বলল। এখন আমি কি করি বলো তো? আবার বেরোনো, আবার এ সমস্ত জোগাড় করা, বিশাল ঝুঁকি এসব কাজে। ঝুঁকি যেমন আছে ঠাকুরমশাই, তেমনি লক্ষ্যেও আছে। লেগে পড়ুন, আপনার পয়সা দেখবেন হু 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 করে বাড়তে শুরু করেছে। আর সেই যে আপনি বলেছিলেন আপনার বাড়ির সামনে নাকি গাড়ির লাইন লেগে যেত, তেমন ভিড় কিন্তু এখনো হবে আবার। তারানাথ সামান্য হাসলেন। তারপর তক্তপোষের একপাশে আমাদের ইশারায় বসতে বলতেই তাতে বসলাম। তিনি বললেন, অর্থের চিন্তা আমি করি না। অর্থ চিন্তা যদি করতাম তাহলে এতদিনে অনেক অর্থ জমিয়ে ফেলতে পারতাম। দুহাতে অর্থ উপার্জন করেছি এক সময়।
তবে দুহাতে যেমন উপার্জন হয়েছে তেমন দুহাতেই বেরিয়েও গেছে। আর মধুসুন্দরী দেবীর আশীর্বাদ যতদিন রয়েছে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। আর একটা পেট কোনোভাবে চলে গেলেই হলো। ওসব নিয়ে খুব বেশি একটা আমি ভাবনা চিন্তা করি না। আর অর্থ নিয়ে তো ভাবনাই নেই। অর্থ নিয়ে যে আপনার ভাবনা নেই সেই কথা কিন্তু আমরা জানি। আপনি কুচিন্তা করবেন না। এই সমস্তটাই আবার আগের মতো হয়ে গেলেও যেতে পারে। তারানাথ আর কিছু বলল না, মুখের হাসিটা জিগিয়ে রেখে বসে রইল। কিশোরী তক্তপোষের একপাশে বসে আবার বলল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি পূর্বজন্মে বিশ্বাস করেন তাই না? কথাটা শুনে তারানাথ অবাক হয়ে কিশোরীর দিকে তাকালো। তারপর বলল, কেন বলো তো? হঠাৎ পূর্বজন্মের কথা তুমি কেন বলছো? না, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে আপনি এর আগে আমাদের একটা গল্প শুনিয়েছিলেন। সেখানে একটি মেয়ে তার পূর্বজন্মের স্মৃতি মনে রেখে দিয়েছিল, আর সেই মেয়ে পরে একজনকে খুনও করেছিল। আমি সেটাই বলতে চাইছি, তেমন কোনো গল্প আপনার কাছে আর আছে? মানে আপনি তো নিজেও পরজন্ম পূর্বজন্ম এরকম সমস্ত কিছুতেই বিশ্বাস করেন। বিশ্বাস করি। আর তোমরা যার কথা বলছো সে আসলে ছিল একজন জাতিস্বর। পূর্বজন্মে তার কিভাবে মৃত্যু হয়েছিল তার সমস্ত কিছুই মনে ছিল। আর তাই ওই লোকটিকে দেখে সে তার প্রতিশোধ নিয়েছিল। তেমন একটা গল্প আমার জানা আছে। তবে সেই গল্পটা কিন্তু এমন নয়। সেই গল্পের শেষটা কিন্তু আরও খারাপ, আরও মন খারাপ করার মতো একটা গল্প। কিশোরী একটা হাতের কনুই দিয়ে আমায় সামান্য খোঁচা দিতে আমি বললাম, তাহলে যেই গল্পটাই বলুন না, আমরা তেমন একটাই গল্প শুনতে চাইছি তো আপনার কাছে। কিছু বলার আগেই কিশোরী পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের দিকে এগিয়ে দিল। একটা সিগারেট তুলে নিয়ে তাতে অগ্নিসংযোগ করে তারানাথ বলতে শুরু করলো, সেদিন ছিল শনিবার। দিনটা এখনও আমার মনে আছে, কারণ সেই দিনে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল। দিনটা মনে থাকার পেছনেও সেই কারণটা দায়ী ছিল। শনিবারের অমাবস্যা ছিল। সেই দিন আমি তখন এই শহরে এসে প্রায় পাকাপাকিভাবে থাকতে শুরু করেছি। বিয়ে হয়েছে প্রায় বছরখানেক হয়ে গেছে। এর মধ্যে পয়সাও সামান্য জমিয়ে ফেলেছি। কেউ মাঝে মাঝে হাত দেখাতে আসে, কেউ কুষ্টি বিচার কিংবা অন্য কোনো সমস্যার সমাধান করতেও আমার কাছে আসে। প্রথমে এখানে এসে যে অর্থকষ্ট ভোগ করেছিলাম সেই অর্থকষ্ট তখন আমার নেই। ঘরে চাল ডাল কখনোই বাড়ন্ত হয় না। তাছাড়া অর্থ হাতে আসছিল, তবে তখনও সেই অর্থ খোলমকুচি করার মতো সময় হয়ে ওঠেনি। আসলে এই মানুষের হাতে যে অর্থ আসে সেই অর্থ তার দিন যাপন হয়ে যায়। অর্থ বেশি হলে দিন যাপনের চাহিদা বেড়ে যায়, অর্থ কম হলে সেই চাহিদা কমে যায়। কমতে কমতে একসময় শুধু খাওয়া পড়ার বাইরে আর কিছু চায় না। আমার অবস্থা তখন প্রায় মাঝামাঝি। এক্ষেত্রে প্রতিদিন বেশ ভালো রান্না বান্না হয়। বাড়িতে খেয়ে পরে বিশ্রাম করে এমনকি সামান্য কিছু পয়সা হাতে রেখে বেশ ভালোই লাগে। হুঁকোর তামাক নিজের হাতে সেজে নিজেই খাই। মাঝে মাঝে গিন্নি নিজেও সেজে দেয়। এমনভাবে দিনটা বেশ ভালোই চলছে। সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর ঘরের দাওয়ার কাছে বসে একটা পুঁথি বার করে বেশ পরিষ্কার করে ঝেড়ে রাখছি, এমন সময় একটা গলা শুনে সামনের দিকে মুখ তুলে তাকালাম। দেখতে পেলাম একজন বেশ লম্বা গোছের মানুষ, মাথার মাঝখানে মস্ত টাক, চোখে চশমা, হাতে ধরা রয়েছে একটা ছাতা, অন্য হাতে একটা কাপড়ের ব্যাগ। ভদ্রলোকের হাঁটু পর্যন্ত গোটানো ধুতি, গায়ে বেশ দামি সাদা রঙের একটা কাপড়। আমার দিকে তাকিয়ে হাত জোড় করে হেসে বললেন, নমস্কার ঠাকুরমশাই, আমার নাম যামিনীচরণ মুকুজ্জে। আমি থাকি সেই নয়নপুরের কাছে। নয়নপুরের জমিদার বাড়িতে আমি একসময় নায়েবের কাজ করতাম। এখন জমিদারি তলানিতে এসে ঠেকেছে বটে, তবে আমি সেই বাড়িতেই আছি। জমি জমা নিয়ে যে সমস্ত কাজকর্ম থাকে তার সব দেখাশোনা করি। নয়নপুরের কথা আমি আগে শুনেছি। এখান থেকে সে গ্রাম যেতে হলে পায়ে হেঁটে প্রায় 2 গ্রাম পেরোতে হবে।
সেই নয়নপুর থেকে আমার কাছে জমিদার বাড়ির নায়েব এসে পৌঁছেছে, এটা শুনে আমার মনটা কেমন জানি করে উঠল। আমি উঠে দাঁড়িয়ে তাকে তাড়াতাড়ি দাওয়ার উপর তক্তপোষে বসতে দিলাম। সে অনেকটা হেঁটে এসেছে, বোধহয় ক্লান্ত আর তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। ভেতর ঘর থেকে গিন্নিকে জল বাতাসা দিয়ে যেতে বললাম। গিন্নি আমার কাজের মানুষ, শুধু জল আর বাতাসা নয়, তার সাথে সে ঠান্ডা শরবত করে দিয়ে গেল, এমনকি দুটো মিষ্টিও দিয়ে গেল। নায়েব মশাই কিন্তু জল মিষ্টি শরবত খেয়ে বেশ খুশি হলেন মনে হলো। তৃপ্তির সাথে শরবত শেষ করে বললেন, আহ আহ শরবত খেয়ে বড় ভালো লাগলো। ঠাকুরনের হাতে যেন সত্যিই মা অন্নপূর্ণার ছোঁয়া রয়েছে। শরবত খেয়ে যেন মন প্রাণ সব জুড়িয়ে গেল ঠাকুরমশাই। আমার বেশ ভালো লাগলো। সত্যি বলতে, কেউ আমার গিন্নির প্রশংসা করেছে কিংবা তোমার বাড়ির কারোর প্রশংসা করছে, সে কথা কি তোমার ভালো লাগবে না? গিন্নি কিন্তু শরবত দিয়েই ভেতরের ঘরে গিয়ে ঢুকেছিল। আমি এবার বললাম, নায়েব মশাই, নয়নপুর থেকে আপনি এত দূরে আমার কাছে এলেন কেন বলুন তো? আপনাকে নিয়ে যাব ঠাকুরমশাই। বড় বিপদে পড়েছে আমাদের জমিদার, আমায় আপনার কাছে পাঠিয়েছে। আপনার কথা সে অনেকের কাছে শুনেছে, তাই এই বিপদ থেকে তাকে যে আপনি উদ্ধার করতে পারেন এমনটা তার মনে হয়েছে। আপনি কিন্তু না করবেন না। তার কথা শুনে বড় বিপদে পড়ে গেলাম। এখন নয়নপুর গেলে অন্তত আজকের মধ্যে ফিরে আসা যাবে না, ফিরতে হবে কাল সকালে, অর্থাৎ একটা রাত বাড়ির বাইরে। গিন্নি একা মেয়ে মানুষ, তার অসুবিধা হবে। এদিকে দীক্ষা দেওয়ার সময় গুরুজি বলেছিলেন, যখনই প্রয়োজন হবে তখনই মানুষের সেবা করবে। এখন তার কথা শুনে একটু ভাবনায় পড়লাম। সবই বুঝতে পারছি নায়েব মশাই, কিন্তু আমার যে এখন যাওয়া হবে না। নায়েব মশাইয়ের মুখটা কেমন যেন কালো হয়ে গেল। তিনি দুটো হাত জড়ো করে প্রায় আমার হাত ধরে ফেললেন, বললেন, ঠাকুরমশাই, চলুন না, চলুন একবার। আমাদের জমিদারের একমাত্র ছেলের অবস্থা খুব খারাপ ঠাকুরমশাই। বেশি দিন এভাবে চললে সে বোধহয় আর বাঁচবে না। অনেক আশা নিয়ে আমি আপনার কাছে এসেছিলাম ঠাকুরমশাই। কেউ একজন আমি গেলে সে বেঁচে উঠতে পারে এমন আশা করে কেউ বসে রয়েছে, অথচ আমি যেতে চাইছি না। এ বড় দুর্ভাগ্যের কথা, বুঝলে? কিন্তু আমি তো আর অকারণে বারণ করছি না। গিন্নি একা একা থাকবে, এমন সময় ভেতর ঘরের দিক থেকে গিন্নির হাঁক শুনতে পেলাম। সে আমাকে ডাকছে। আমি বেশ অবাক হলাম। একজন এসেছে, তার সাথে কথা বলছি, এমন সময় গিন্নি আমায় ডাকে না কখনো। অবাক হলেও নিশ্চয়ই কোনো কারণ আছে বুঝতে পেরে ঘরের ভিতরে গিয়ে ঢুকলাম। নায়েব মশাইকে বসতে বলে গেলাম। একটানা এতগুলো কথা বলে তারা না চুপ করতে আমি বললাম, আপনি কি নয়নপুর গিয়েছিলেন ঠাকুরমশাই? তিনি সামান্য হাসলেন, বললেন, আমি ভেবেছিলাম গিন্নি হয়তো আমাদের কথা শুনতে পেয়েছে। আমি নয়নপুরে চলে যাব এই ভেবে সে আমায় বারণ করতে চাইছে। আমি তো তার কথা ভেবেই বারণ করেছিলাম, কিন্তু ভেতরে গিয়ে বড়ই আশ্চর্য হয়ে গেলাম। সে নিজে আমায় নয়নপুর যাওয়ার কথা বলল দুটো দিন কিংবা আরও কয়েকটা দিন যদি থাকতে হয় তাহলে যেন আমি যাই। কেউ একজন বিপদে পড়ে আমার কাছে এসেছে আর আমি তাকে ফিরিয়ে দেব, সে কথা ঠিক নয়। এতে আমার অপমান হবে। তাছাড়া যে আমার উপর ভরসা করছে তার ভরসা আমার উপর থেকে উঠে যাবে। এ কথা শুনে আমার বড় ভালো লাগলো। আমি আরও কয়েকবার সে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর স্থির হলাম যে আমি গেলে গিন্নির অসুবিধা হলেও সে ব্যাপারটা সামলে নিতে পারবে। বরং সে নিজেই চাইছে আমি সেখানে যাই। দুনিয়ায় মাতৃশক্তি একটা বড় শক্তি, সে কথা আমি তোমাদের সর্বদাই বলেছি। সর্বদা বলেছি, নারীর মতো অবিচল শক্তি, স্থিরতা এবং ধৈর্য পুরুষের কখনোই থাকে না। সেই নারী আমায় উৎসাহ জুগিয়েছিল নায়েবের সাথে নয়নপুরে যাওয়ার জন্য।
যদি সেখানে আমি না যেতাম তাহলে এমন একটা ব্যাপার আমি কখনো জানতেই পারতাম না। আমার গোটা জীবনে আমি অনেক অলৌকিক ব্যাপার দেখেছি, শুনেওছি, কিন্তু নয়নপুরে গিয়ে যা দেখেছিলাম তার সাথে কোনো কিছুর তুলনা হয় না। আচ্ছা, নয়নপুরে কি হয়েছিল ঠাকুরমশাই? ওই যে নায়েব মশাই বলেছিলেন কারোর কোনো একটা বিপদ রয়েছে, কেমন বিপদ? নয়নপুরে কিন্তু সেদিন যাওয়া হলো না। সেদিন অপেক্ষা করে পরদিন যাব জানাতেই নায়েব মশাই বললেন এখানেই তার চেনা একজন রয়েছে, তিনি তার বাড়িতেই রাতটা কাটিয়ে দেবেন, তারপর সকালে তিনি আমায় নিতে আসবেন। তিনি না এলে আমায় নয়নপুর যেতে সামান্য অসুবিধা হতে পারে। সবটা ভেবে আমরা এমন সিদ্ধান্ত নিলাম এবং সেই মতো পরদিন সকালে রওনা হয়ে গেলাম নায়েব মশাইয়ের সাথে নয়নপুরের উদ্দেশ্যে। গ্রামের পথে হাঁটতে হাঁটতে নয়নপুরে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ ভালোই লাগলো। আমরা কিছুটা গরুর গাড়িতে করে গিয়েছিলাম আর বাকিটা গিয়েছিলাম হেঁটে। মাটির পথের দুপাশে সবুজ ঘাসের জমি বহুদূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে। ফাঁকে ফাঁকে দু একটা বড় বড় গাছ, এখানে ওখানে সদ্য গজিয়ে ওঠা ঘরের চাল আর মাটির ঘর, এ সমস্ত দেখতে বেশ ভালোই লাগছিল। গোটা আকাশে সূর্যের আলো ছড়িয়ে রয়েছে, তবে পশ্চিম কোণে সামান্য মেঘ হয়েছে। একসময় আকাশ দেখতে দেখতে নায়েব মশাই বললেন, ঠাকুরমশাই, মনে হচ্ছে বৃষ্টি হবে, তাড়াতাড়ি বাড়ির দিকে ফিরলে ভালো হয়। তার কথা শুনে আমি আকাশের দিকে তাকালাম, বললাম, আজ আর বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না। তুমি অকারণে ভয় পাচ্ছ। একটা কাজ করো, তাড়াতাড়ি যেতে হবে না, ধীরে সুস্থে বাড়ির দিকে চলো। আচ্ছা, তুমি যার বিপদের কথা বলেছিলে তার নাম কি? এ কথা আমি এখন তার কাছে জানতে চাইতাম না, কিন্তু তার মন অন্যদিকে ঘুরে গেলে বৃষ্টির কথা তার আর মনে থাকবে না, তাই ও কথা বলেছিলাম। সে বলল, ঠাকুরমশাই, যার কথা আমি বলছি তার নাম মাধব। তার বয়স খুব বেশি নয়, এই 15-র চেয়ে একটু বেশি হবে। আমাদের গ্রামের বর্তমান জমিদারের একমাত্র ছেলে সে ঠাকুরমশাই। সে বড় বিপদে পড়েছে। আমিও একটু কৌতূহলী হয়ে বললাম, আচ্ছা, বিপদটা কি? মাধব মানে ছোট কর্তা একা একা ঘরে বসে কাদের যেন দেখতে পায়, কারোর গলার শব্দ শুনতে পায়, এমনকি তার সাথে মাঝে মাঝে কেউ এসে নাকি খেলা করে, অথচ তাকে আমরা কিন্তু দেখতে পাই না। এগুলো তো সামান্য ব্যাপার। ছোট কর্তা অনেক কিছু শুনতে পায়, যেন কেউ ফিসফিস করে তাকে কিছু বলছে। ফাঁকা জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে কাউকে যেন দেখতে পায়, যাকে সেখানে দেখতে পাওয়ার কথাই নয় তাকে দেখতে পায়। আবার তার চোখের সামনে নাকি সে মিলিয়েও যায়। তার কথাগুলো শুধু সে শুনতে পায়। তার মানে তুমি বলতে চাইছো অশরীরী কিছু ওই বাড়িতে রয়েছে? আচ্ছা, বাকিরা কেউ কিছু দেখেনি? ওটাই তো আশ্চর্য ঠাকুরমশাই। মাধবের সাথে গিন্নিমা একদিন রাতে ঘুমোতে গিয়েছিলেন, তিনিও কিন্তু কিচ্ছু দেখতে পাননি। ছোট কর্তা দোতলাতেই বেশিরভাগ সময় থাকেন, তার খাবার দাবার দোতলায় দিয়ে আসা হয়, খুব একটা বাইরেও বেরোতে চায় না সে। আমি বুঝতে পারলাম যে ব্যাপারটার কথা নায়েব মশাই বলে চলেছে সেটা অতি সাধারণ কোনো ব্যাপার নয়। এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, আর না হলে নয়নপুর থেকে এত দূরে সে আমায় ডাকতে আসবে না। নায়েবের সাথে আরও বেশ কিছুক্ষণ কথা হলো, আর জানতে পারলাম ওই মাধব নামের ছেলেটির সাথে এমন ব্যাপার মাস 6 আগে থেকে হয়ে চলেছে। আসলে কয়েক মাস আগে সে ব্যাপারটা জানিয়েছিল তার বাবা মাকে। তার আগে পর্যন্ত এমনটা মাঝে মাঝে হয়ে আসছে, তারা তখন জানতে পারেনি, এবার জানতে পেরেছে। তবে যদি এমনটাই হয় আর ছেলেটি যদি মিথ্যা না বলে, তাহলে এর পেছনে কি থাকতে পারে? অশুভ শক্তি? এতদিন ধরে অপেক্ষা করে নিশ্চয়ই তার কোনো ক্ষতি করে ফেলতো, সেটা তো করেনি। তাহলে ঠিক কিসের জন্য তার পিছু নিয়েছে তারা? কোনো উত্তরই আমার মাথায় আসলো না।
কিছুই বুঝতে পারছিলাম না। তারপর একসময় মনে হলো প্রথমে আগে জমিদার বাড়িতে যাই, সবার সাথে কথা বলি, দেখি, তারপর না হয় সেসব নিয়ে ভাবব। তারপর যেমন ভাবা তেমনই কাজ। আমরা আর কোনো কথা না বলে সোজা গিয়ে ঢুকলাম জমিদার বাড়িতে। নয়নপুরের গ্রামের জমিদারের নাম নারায়ণ রায়। তার বয়স হবে ওই 40-এর ঘরে। তার স্ত্রীর বয়স তার বয়সের থেকে কিছুটা কম। তাছাড়া জমিদার বাড়িতে আরও কয়েকজন কাজের লোক, রান্নার লোক রয়েছে। জমিদারের অবস্থা যে পড়ে এসেছে সে কথা বোঝাই যায়। জমিদারির বাড়ির তেমন রমরমা নেই, টিকে আছে কোনো মতে। বাড়ির অবস্থাও খুব একটা ভালো নয়। দোতলা বাড়ি এখানে ওখানে ভাঙতে শুরু করেছে। বাড়ির মধ্যে ছোট ছোট গাছপালা জন্মেছে। পেছনের দিকে একটা পুকুর রয়েছে বটে, তবে সেখান থেকে এখন জল তোলা হয় বলে মনে হয় না। সেদিন আমি এদিক ওদিক ঘুরে দেখলাম জমিদারবাবু বাড়িতে ছিলেন না, কোথায় যেন গিয়েছিলেন। তিনি ফিরে এলেন বিকেলের দিকে। তিনি ফিরে আসতেই তার বসার ঘরে আমার ডাক পড়ল। নায়েব মশাই নিজেও ছিলেন। জমিদার মশাই এসে বসলেন। জমিদার মশাইয়ের কথায় একজন উৎকৃষ্ট মানের তামাক সেজে দিয়ে গেল আমার জন্য। আমি তবুও একটু ইতস্তত করছি দেখেই জমিদার মশাই নারায়ণ রায় বললেন, ঠাকুরমশাই, আপনি আমার অতিথি। তাছাড়া আমার বিপদের সময় আপনি আমার বাড়িতে এসেছেন আমার বিপদ থেকে উদ্ধারের জন্য। আপনার যত্ন ভালোভাবে না করলে মন ভালো থাকবে না। আপনি তামাক খান, খেয়ে দেখুন, অত্যন্ত উৎকৃষ্ট মানের এই তামাক। তার কথায় আর আপত্তি করলাম না। সত্যি বলতে উৎকৃষ্ট মানের তামাক খেতে আমারও বেশ ভালো লাগতো। তাই গড়গড়া একটা টান দিয়ে বুঝতে পারলাম জমিদারের কথা মিথ্যা নয়। জমিদার বলল, অভ্যাস আমারও আছে ঠাকুরমশাই, মাঝে মধ্যে খেয়ে থাকি। আমার আবার বেশ উৎকৃষ্ট মানের তামাক না হলে আজে বাজে তামাক চলে না। তা আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? মাথা নেড়ে না বলতেই জমিদার মশাই আবার বললেন, ছেলেটাকে নিয়ে বড় সমস্যায় পড়েছি, বুঝলেন ঠাকুরমশাই। ছোট থেকেই ছেলেটা একটু অন্যরকম। খুব বেশি কারোর সাথে কথা বলে না, কারোর সাথে মিশতেও চায় না। একা একাই নিজের ঘরে থাকে। তাতে কোনো অসুবিধা ছিল না, কিন্তু বছর খানেক ধরে একটা অদ্ভুত উপসর্গ দেখা দিয়েছে। উপরের ঘরে একা থাকতে থাকতে ও কাকে যেন দেখতে পায়। আর সবচেয়ে বেশি সমস্যা হয় ওর হাতে আয়না এসে পড়লে। ওর ঘরে এখন একটাও আয়না রাখা হয়নি, এমন কিচ্ছু রাখা হয়নি যাতে ও মুখটাও দেখতে পারে। কথাটা শুনে আমি কেমন যেন চমকে উঠলাম। একটা 15-16 বছরের ছেলের ঘরে আয়না নেই, তার মুখ দেখতে পাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। এর কারণ কি জানতে চেয়ে বললাম, হঠাৎ তার ঘর থেকে সমস্ত আয়না সরিয়ে ফেলার কারণটা কি জমিদার মশাই? তাহলে ব্যাপারটা প্রথম থেকেই খুলে বলি আপনাকে। প্রথম আয়না নিয়ে যেদিন ব্যাপারটা ঘটেছিল সেদিন আমার গিন্নি নিজের চোখে দাঁড়িয়ে ব্যাপারটা দেখতে পেয়েছিল। আয়নার সামনে দাঁড়িয়ে আমার মাধব যেন কারোর সাথে কথা বলে। আমার মাধব আয়নার দিকে তাকিয়ে নিজের মতোই হাসে, কখনো যেন ভীষণ ভয় পেয়ে ছুটে সরে আসতে চায় আয়নার কাছ থেকে। সেদিন গিন্নি কি একটা কাজে দুপুরের দিকে উপরের ঘরে গিয়েছিল। তা মাধবের ঘরের দরজা খোলা দেখে সে মাধবের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর দেখতে পায় মাধব আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। সেখান থেকে চলে আসার জন্য পা বাড়িয়েছে, এমন সময় শুনতে পেল মাধব কি যেন বলছে। আয়নার সামনে দাঁড়িয়ে মাধব আর কি বলবে, ঘরে তো কেউ কোথাও নেই। তাই ভেবে আবার ঘরের সামনে গিয়ে মাধবের দিকে ভালো করে তাকাতেই ভয়ে বুক কেঁপে ওঠে আমার গিন্নির। মাধব আয়নার দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে হাসছে, আর হাসতে হাসতে
আয়নার দিকে তাকিয়ে কাকে যেন বলে যাচ্ছে। একবার নিজের হাত ডান দিকে তুলে ঘরের কোণ থেকে কাকে যেন সামনের দিকে ডাকলো। ব্যাপারটা এত পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এরপরেই মাধবের মুখের দিকে তাকিয়ে আমার গিন্নি আর নিজেকে সামলে রাখতে পারেনি। তার চোখ দুটো কেমন যেন লাল হয়ে এসছে, মুখে একটা অদ্ভুত হাসি। দড়ি ঘড়ি ছুটে গিয়ে মাধবকে জড়িয়ে ধরতেই সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে গিন্নির কাঁধের উপর। এরপরেই গিন্নি আর অপেক্ষা না করে সমস্ত কিছু আমায় খুলে বলল। আয়নায় মাধব কি দেখতে পেয়েছিল সে কথা বলেছিল? জমিদার মশাই কিছু একটা বলতে যাবেন এমন সময় ঘরের ভিতর দিক থেকে একটা চেঁচামেচির শব্দ শোনা গেল। সেটা শুনেই নায়েব মশাই বললেন, ওই যে আবার শুরু হয়েছে মনে হয় কিছু। জমিদার মশাইয়ের মুখ কেমন যেন লাল হয়ে এলো। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, ঠাকুরমশাই, আপনি নিজে এলে গোটা ব্যাপারটা নিজের চোখে দেখে বুঝতে পারবেন। আপনি আসুন না, আমার সাথে আসুন। ঘর থেকে বাইরে বেরিয়ে দেখি একতলার বারান্দায় সিঁড়ির কাছে কাজের লোকেরা দাঁড়িয়ে রয়েছে। আমরা তিনজন তাদের একপাশে সরিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেলাম দোতলায়। দোতলার বারান্দায় একটা ঘরের বাইরে একটা কাজের লোক দাঁড়িয়ে, তার কাঁধের উপর একটা গামছা। সে যেন ভয় অবাক হয়ে তাকিয়ে রয়েছে। আমাদের দেখতে পেয়ে তাড়াতাড়ি সরে গেল। মুখে কি যেন একটা বলল, কিন্তু বোঝা গেল না। ঘরের ভিতর তাকিয়ে দেখি একটি ছোট্ট ছেলে দেওয়ালের কাছে বসে রয়েছে। তার দুটো চোখ যেন কপালে উঠে গেছে। তার মুখের অবস্থা কেমন অদ্ভুত। মুখের একপাশে লালা গড়িয়ে বাইরে পড়ছে, গোটা মুখ উদ্ভ্রান্তের মতো। আর সেভাবেই সে বিড়বিড় করে কিছু যেন একটা বলে দুটো হাত সামনের দিকে বাড়িয়ে দু হাতে কাউকে সরিয়ে দিতে চাইছে। জমিদার একবার সামনে এগিয়ে যাচ্ছে, পরক্ষণে যেন একটা প্রবল আশঙ্কায় পেছনে সরে আসছে। ব্যাপারটা দেখে কিন্তু আমার হঠাৎ করে সেই মালতীর কথা মনে পড়ে গিয়েছিল, সেই জন্মান্তরের মেয়েটির কথা, তোমরা যার কথা আজ আমাকে শোনালে। সে যাই হোক, তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকতে যেতে কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারলাম। এই ঘরের মধ্যে সামান্য কি যেন একটা পরিবর্তন হয়ে গেছে। নিচের তলায় বসে থাকার সময়, এমনকি দোতলায় উঠে আসার সময় ব্যাপারটা ঘটেনি। ঘরের ভেতর পা রাখার সাথে সাথেই ব্যাপারটা মনে হয়েছে আমার। তখন সেসব ভাবার সময় নেই যদিও। জমিদার মশাই তাড়াতাড়ি সামনে এগিয়ে যাচ্ছিলেন দেখে তাকে বারণ করলাম। বললাম, জমিদার মশাই, এখন আমি যখন এসে পড়েছি নিজে থেকে কোনো কাজ করার প্রয়োজন নেই। ওর সামনে কেউ যাবেন না, আপনারা সরে আসুন। প্রয়োজন হলে গিন্নিমাকেও সরিয়ে আনুন। গিন্নিমা কিন্তু সরে আসতে চায় না। আকুলভাবে সে তখনও কেঁদে চলেছে। তাকে শান্ত করার জন্য বললাম, এই তো আমি এসে পড়েছি, আর আপনাদের কোনো চিন্তা নেই। এখন আমার উপর একটু ভরসা করুন, আপনি একটু ঘরের বাইরে যান। একতলা থেকে কাজের লোকেরা উঠে এসেছিল। তাদের মধ্যে একটি মেয়ে কাজের লোক জমিদার গিন্নিকে নিয়ে বাইরে চলে গেল। কাজের লোকেরা সবাই ঘরের বাইরে দাঁড়িয়ে রইল। জমিদার মশাই, নায়েব মশাই ঘরের একপাশে। বিছানার কাছে আমি মাধবের থেকে কয়েক হাত দূরে বসলাম। মাধবের বয়স যে 15 সেটা কিন্তু মনে হয় না। তাকে দেখলে মনে হবে 12 বা 13 বছরের কোনো ছেলে। তার সামনে বসে অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। বিড়বিড় করে সে কি যেন একটা বলে চলেছে। একটু আগেই দুটো হাত দিয়ে যেন তাদের সরাতে চাইছিল। এখন সেটা বন্ধ রয়েছে বটে, তবে বিড়বিড়ানিটা কমেনি। মুখের পাশ থেকে লালা বেরিয়ে এসে গায়ে জামায় পড়েছে। চোখ দুটো এখনো আগের মতোই উল্টে রয়েছে। এমন অবস্থা দেখলে যে কোনো মা ভয় কাতর হয়ে যেতে পারে। জমিদার গিন্নিকে দোষ দেওয়া যায় না মোটেই। আমি আরেকটু এগিয়ে গিয়ে
তার দিকে তাকিয়ে শান্ত গলায় প্রশ্ন করলাম, বাবা মাধব, আমার দিকে তাকাও বাবা, তাকাও আমার দিকে। মাধব আমার কথাগুলো শুনতে পেল বলে কিন্তু মনে হলো না। সে আগের মতোই চোখ উল্টিয়ে বের করে কি যেন বলে চলেছে। আমি আরও একবার তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, কি হয়েছে আমায় খুলে বলো, আমায় বলো কি হয়েছে, তোমার কোনো ভয় নেই। আমার পেছনে কয়েক হাত দূরে দাঁড়িয়ে জমিদার মশাই আর নায়েব মশাই বোধহয় অবাক হয়ে আমার দিকে দেখে চলেছেন। মাধবের এমন অবস্থা তারা এর আগেও দেখেছেন বলে খুব একটা ভয় পাননি, কিন্তু তার সামনে বসে আমায় এভাবে কথা বলতে তারা প্রথম দেখছেন। পিছন থেকে জমিদার মশাই চাপা স্বরে বলে উঠলেন, ঠাকুর মশাই, মাধব যখন ওসব দেখতে পায় তখনই এমন অদ্ভুত আচরণ করে। আমি হাত তুলে তাকে থামতে বললাম। তারপর বললাম, আমায় একটু ভরসা করতে হবে জমিদার মশাই, আপনারা একটু বাইরে গিয়ে দাঁড়ান, দরজাটা ভেজিয়ে দেবেন। আমি দরজায় ধাক্কা না দিলে দরজা কিন্তু খুলবেন না। জমিদার মশাই বোধহয় আমার কাজে অবাক হয়ে গিয়েছিল। নায়েব মশাই তাকে কোনো রকমে বুঝিয়ে ঘরের বাইরে নিয়ে গেলেন। দরজাটা বন্ধ হয়ে গেল। ঘরের ভিতর দিনের বেলায় কেমন যেন অন্ধকার নেমে এলো। আমি উঠে গিয়ে একপাশের বন্ধ জানালাটা খুলে দিতেই যাব, ঠিক তখনই মাধবের দিক থেকে শুনতে পেলাম সে বলছে, ওরা ওরা ওখানেই আছে, ওরা ওই জানালার কাছে আছে, জানালা খোলো না, খোলো না। এতক্ষণ পরে মাধবের মুখ থেকে এইভাবে অস্পষ্ট কিছু শুনতে পেয়ে আমি আর জানালা খুললাম না। তার বদলে তার দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করলাম, কি হয়েছে তোমার বাবা মাধব, তুমি কাদের কথা বলছো? ওরা ওরা আমায় মারতে চায়, ওরা তাই আমার ঘরে ঢুকে পড়েছে। এখন ওরা চলে গেছে, ওই 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 জানালার বাইরে ওরা চলে গেছে। কথাটা শুনে কেমন যেন অবাক লাগলো। মাধবের গলা শুনে মনে হলো সে সত্যি কথাই বলছে। ছেলেটা ভীষণ ভয় পেয়ে রয়েছে। এখন তার চোখ আর আগের মতো উল্টিয়ে নেই, স্বাভাবিক হয়ে এসেছে। তবে তার গোটা মুখে একটা ভয় দেখা দিয়েছে। সে বলল, ওরা আমায় ছাড়বে না। কারা তোমায় ছাড়বে না? তুমি কাদের কথা বলছো মাধব? ওদের আমি মেরেছি, দেখো, এই দেখো, আমার হাতে রক্ত লেগে আছে, দেখো দেখো। ওই 15 বছর বয়সে মাধব আমার চোখের সামনে উদ্ভ্রান্তের মতো দুটো হাত মেঝের উপর আঁচড়াতে শুরু করলো আর বারবার একটা কথাই বলতে লাগলো, তো কত কত রক্ত লেগে আছে, হাত ধুয়ে ফেলতে হবে, হ্যাঁ হাত ধুয়ে ফেলতে হবে, না হলে ওরা আমায় ছাড়বে না। আমি চাইলেই মাধবের কাছে বসে তার কথা আরও কিছুক্ষণ শুনতে পারতাম, কিন্তু বুঝতে পারছিলাম যে সে ক্রমে আগ্রাসী হয়ে পড়ছে। এভাবে চলতে থাকলে যে কোনো সময় সে নিজের কোনো ক্ষতি করে ফেলতে পারে। তাই একটা কাজ করলাম, তার কপালের ঠিক মাঝখানে বুড়ো আঙুল ঠেকিয়ে রেখে একটা গোপন মন্ত্র পড়তে দেখতে পেলাম ধীরে ধীরে তার বিড়বিড়ানি কমে আসছে। তার মুখ থেকে বেরিয়ে আসা কথা এখন ভালোভাবে শোনা যায় না। তার দুটো চোখ কেমন যেন অবসন্নের মতো বন্ধ হয়ে আসতে শুরু করলো। সে কথা বলে চলেছে, তবে বুঝতে পারছি না তার কথা। জানালার দিকে দেখাতে চাইছে সে, কিন্তু আমি আমার কাজ করে চললাম। কপালের মাঝখানে আঙুল ঠেকিয়ে রেখে গোপন মন্ত্র পড়তে পড়তে একসময় মাধবের শরীরটা শান্ত হয়ে দেয়ালের একপাশে এলিয়ে পড়ল দেখলাম। তার গোটা শরীরে ঘাম দেখা গেছে, তার নিঃশ্বাস শেষের দিকে বড় হয়ে আসছিল। আমি বুঝতে পারলাম সে এবার ঘুমিয়ে পড়ছে। তার নাকের কাছে হাত রাখলে বোঝা গেল স্বাভাবিক ছন্দে নিঃশ্বাসটা পড়ছে। তার শরীরটা কেমন যেন গরম হয়ে এসেছে, গোটা মুখ হয়ে এসেছে লালচে। আগেই বলেছি তার বয়সের থেকে তাকে খানিকটা ছোট বলেই মনে হয়, অর্থাৎ 12-13 বছর বয়সে একটা বালক বলে মনে হয় তাকে। অথচ
তার বয়স আমি দেখেছিলাম 15 বছরের বেশি। যাই হোক, মাধব শান্ত হয়ে যেতেই আমি ঘরের চারিদিকে একবার তাকালাম। দিনের বেলায় ঘরটা অন্ধকার হয়ে রয়েছে, দরজা জানলা সব বন্ধ। তাই জানালার দিকে এগিয়ে গিয়ে জানলাটা এক টানে খুলতে গেলাম। তখনই ঘরের মধ্যে একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। শব্দটা যে কিসের তা কিন্তু বুঝতে পারলাম না। একবারের জন্য শব্দটা হই, তারপর থেমে গেল। আমি এগিয়ে গিয়ে জানালা খুলে দিতেই একটা গরম বাতাস এসে ঘরের মধ্যে ঢুকলো, আর হঠাৎ করে আমার গোটা শরীরটা যেন কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য মনে হলো জানালার সামনেই কিছু একটা ছিল। জানালা খুলতেই সেটা কোথায় যেন মিলিয়ে গেল। দিনের আলোর মধ্যে এমন কিছু দেখার মতো আশা আমি করিনি, তাই জানালা খুলেই পিছনের দিকে মুখ ঘুরিয়েছিলাম। তাই পুরোপুরি ব্যাপারটা দেখতে পারিনি। জানালা খুলে দিতে নায়েব মশাই আর জমিদার মশাই একসাথে ঘরের ভেতরে এসে ঢুকলেন। কখন যেন জমিদার গিন্নিও আবার নিচ থেকে উঠে এসে বাইরে দাঁড়িয়েছিলেন। বাইরে তার গলার স্বর এতক্ষণ ধরে মাঝে মাঝে পেয়েছি, তবে তখন সেসব দিকে আমার মন ছিল না। দরজা খুলতেই জমিদার গিন্নি ভেতরে এসে ঢুকে পড়লেন। আমায় দেখতে পেয়ে বললেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমার ছেলে, আমার মাধবের কি হলো ঠাকুরমশাই? হ্যাঁ, শান্ত হন গিন্নিমা, শান্ত হন। মাধবের কিচ্ছু হয়নি। মাধব সম্পূর্ণ সুস্থ আছে। তাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন ওর বিশ্রামের সময়। ওকে একটু বিছানায় শুইয়ে দিন, ওর সঙ্গে থাকুন। আজকের রাতটা ওর সাথেই থাকুন। আমি ওর সাথেই থাকি ঠাকুরমশাই। এই কয়েক মাস ধরে রাতে আমি ওর সাথেই থাকছি, কিন্তু সারাটা দিন তো আর থাকা সম্ভব হয়ে ওঠে না। আর আর তখনই মাঝে মাঝে এমনটা ঘটে। আমি জানি জমিদার গিন্নির কাছ থেকে আমার জানার মতো আরও কথা রয়েছে, কিন্তু এ সময় তার দরকার নেই। জমিদার গিন্নিকে ভেতরে ঢুকতে দিলাম। কাজের লোকেরা কয়েকজন ভেতরে ঢুকে এলো। আমি জমিদার মশাই এবং নায়েব মশাইকে নিয়ে নিচের ঘরে এসে বসলাম। বেশ কিছুক্ষণ তিনজন মিলে বসে রয়েছি। একসময় জমিদার মশাই আর ধৈর্য ধরে রাখতে না পেরে বললেন, কি হয়েছে আমায় বলুন না ঠাকুর মশাই। আমি যদি না জানি তাহলে তো কিচ্ছু করতে পারবো না। আমার ছেলের কি অসুখ হয়েছে? আপনার ছেলের কোনো অসুখ হয়নি। যতটা আমার মনে হয়, আপনার ছেলের সঙ্গে যা হয়ে চলেছে তার সাথে অসুখের কোনো সম্পর্ক নেই। আপনার ছেলে এমন কিছু দেখতে পায় কিংবা বুঝতে পারে যেটা আমরা কেউ বুঝতে পারি না। সেটা তো অসুখই হলো ঠাকুরমশাই। অসুখ হলেই তো মানুষ এমন করে। ব্যাপারটা ঠিক আপনাদের বলে বোঝাতে আমি পারবো না। এটা আসলে তেমন অসুখ নয়। আমি একটা সন্দেহ করছি, সেটা যদি হয় তাহলে কিন্তু বড় বিপদ রয়েছে নায়েব মশাই। আমার কথায় জমিদার মশাইয়ের মুখে কালো ছায়া দেখা দিল। তিনি বললেন, আপনি কি সন্দেহ করেছেন ঠাকুর মশাই? আর আমার ছেলেকে এই বিপদ থেকে উদ্ধার করার কোনো রাস্তা আপনি বার করতে পারবেন না? আপনি পূর্বজন্ম পরজন্ম এসবে বিশ্বাস করেন? জমিদার মশাই আর নায়েব মশাই দুজনেই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। একটু পরে জমিদার মশাই শান্ত গলায় বলল, আপনিও এমনটা ভেবেছেন না ঠাকুর মশাই? আমি নিজেও কিন্তু এমনটাই ভেবেছিলাম। আমার মনে হচ্ছে মাধবের সাথে তার কোনো অতীত কিংবা ভবিষ্যতের কোনো একটা যোগাযোগ সম্পন্ন হয়েছে, আর তাই সে এমন করছে। কিন্তু কোনো ক্ষতি কোনোদিন হয়নি। সে যখন এমন দেখেছে তখন সে ভয় পেয়েছে। তার শরীর ধীরে ধীরে শুকিয়ে গেছে, খাওয়া ঘুম কমে এসেছে, তবে সরাসরি তার কোনো বিপদ হয়নি। তার বিপদ হবে জমিদার মশাই। তার জন্য যারা এসেছে তারা প্রস্তুতি নিচ্ছে। একটু সময় লাগবে, তবে বিপদ কিন্তু হবে, আর সে বিপদ হবে চরম বিপদ। জমিদার মশাইয়ের গলার স্বরে যেন আকুতি ঝরে পড়ল। এবার কিন্তু ঠাকুর মশাই,
আপনাকে যে আমার ছেলেটাকে বাঁচাতেই হবে। এই বিপদ থেকে আমার ছেলেকে একমাত্র আপনিই বাঁচাতে পারেন। আমি সে চেষ্টা করব জমিদার বাবু, তবে তার জন্য আপনার ছেলের কুষ্টি আমায় একবার দেখতে হবে। তাছাড়া তার জন্ম বৃত্তান্ত, এমনকি তার ছোটবেলা থেকে অনেক কিছুই আমায় জানতে হবে। তার জন্য আমার খানিকটা সময় লাগবে। আর এই কয়েকটা দিন যদি আমি আপনার বাড়িতে থাকি তাহলে আমার বড় ভালো হয়। সে কি কথা ঠাকুর মশাই, আমি আপনাকে আমার বিপদের জন্য ডেকে এনেছি, তা আপনি এখানে কয়েকদিন থাকবেন তাতে তো আমারই ভালো। আমিও মনে খানিকটা সাহস পাবো। তাহলে ঠাকুরমশাই, একটা কাজ করি, বরং আপনার বাড়িতে একবার লোক পাঠিয়ে দিই। সে গিয়ে আপনার এখানে সপ্তাহখানেক থাকার কথা বলে আসুন না, না হলে মা ঠাকুরুন আবার চিন্তা করবেন। নায়েবের কথা শুনে বড় ভালো লাগলো। লোকটা সত্যিই বুঝতে পেরেছিল যে আমি গিন্নির জন্যই এখানে আসতে চাইনি। তাই গিন্নির কথায় আমি এখানে এলেও আমি যে গিন্নির জন্য চিন্তা করব এবং সেও যে চিন্তায় থাকবে সেটা সে ভালোই বুঝতে পেরেছে। আমি তার দিকে তাকিয়ে সামান্য হাসতেই নায়েব মশাই উঠতে উঠতে বললেন, মানুষ নিয়েই তো কারবার করতে হয় ঠাকুরমশাই। মানুষের জন্য আমরা না দেখলে মানুষ আমাদের জন্য দেখবে কেন, তাই না? আপনি আমাদের সাহায্য করবেন, আপনার দিকটাও তো আমাদের দেখতে হবে। আপনি চাইলে মা ঠাকুরনের হাতে কিছু অর্থ। সে কথায় আমি হা হা করে হেসে উঠলাম, বললাম, সাধনা আমি অর্থের জন্য কখনোই করিনি, কোনো ক্ষমতা পাওয়ার জন্য করিনি। আপনাদের বিপদে সামান্যটুকু সাহায্য করতে পারবো, এতেই আমার অনেক পুণ্য হবে। আর তোমার মা ঠাকুরনের কাছে যথার্থই রয়েছে। মধুসুন্দরী দেবী যতক্ষণ মাথার উপরে আছে ততক্ষণ আমাদের কোনো অভাবই হবে না। ও আমি নিতে পারবো না। সবার কথা মতোই কাজ হলো। সেদিনটা আমি জমিদার বাড়ির দোতলার একটা ঘরেই থেকে গেলাম। আসলে আমি চেয়েছিলাম মাধবের কাছাকাছি থাকার জন্য। সেদিন রাতে কিন্তু আর কিছুই হলো না, অতি স্বাভাবিকভাবেই কেটে গেল। তবে জমিদার মশাই কিন্তু বেশ ভালো খাইয়েছিলেন আমায়। সরু চালের ভাত, মুগের ডাল, এমনকি নদী থেকে তুলে আনা মাছের ঝোল, রসগোল্লা, এমনকি চাটনিও পর্যন্ত। তো খাওয়া দাওয়া সেরে সেই রাত্রের মতোই দোতলার ঘরে ঘুমোতে চলে গেলাম। একটানা এতটা কথা বলে তারানাথ চুপ করলো। আমি এবারে বললাম, তাহলে মাধব নামের ছেলেটির মানে তেমনই অবস্থা ছিল? ওই যে মালতী নামের মেয়েটার যেমন জন্মান্তরের একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল তেমনই? পূর্বজন্মে মালতী মারা গিয়েছিল। মারা গিয়েছিল না বলে খুন হয়েছিল বলাটাই ভালো হবে। তার প্রতিশোধ সে পরের জন্মে নিয়েছিল। তবে মাধবের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একটু আলাদা, একটু জটিল, আর এক কথায় যদি বলা যায় তাহলে একটু বেশি ভয়ঙ্কর। তাহলে কি আপনি মাধবকে সেই বিপদ থেকে রক্ষা করতে পেরেছিলেন, নাকি মাধবের কোনো ক্ষতি হয়ে গিয়েছিল? আর মাধব যাদের দেখতে পেত তারা আসলে কে? আমাদের কথায় তারানাথ সামান্য হাসল। তারপর সামনে রাখা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট তুলে নিয়ে তাতে অগ্নিসংযোগ করে দুবার ধোঁয়া ছেড়ে বলল, নয়নপুরের জমিদার বাড়ির সেই তামাকের কথা আমি কিন্তু ভুলব না। বড় উৎকৃষ্ট জাতের তামাক খাইয়েছিলেন জমিদার মশাই। হ্যাঁ, সে যাই হোক, রাতে খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে বসে একটু আগে কাজের লোকের সেজে দিয়ে যাওয়া তামাকে টান দিচ্ছি। ঘরের জানালাটা খোলা রয়েছে। খোলা জানালার সামনে দিয়ে বারান্দা শুরু হয়েছে। আমার ঘর থেকে একটা ঘর পরেই মাধবের ঘর। জমিদার বাড়িটা কিন্তু বেশ বড়। নিচের তলা এবং ওপরের তলা মিলিয়ে অনেকগুলি থাকার ঘর। তাছাড়া পিছনের দিকে গোয়াল ঘর, কুয়ো ইত্যাদি সব রয়েছে। রাতের বেলা একটা ঠান্ডা হাওয়া জানালা থেকে এসে ঢুকছে। সেই হাওয়ায় ঘরের কোণে রাখা বাতিটা মাঝে মাঝে কেঁপে উঠছে। হঠাৎ করে মনের ভেতর কেমন একটা অদ্ভুত অনুভূতি হলো। তোমরা তো জানোই, এমন অনুভূতি আমার এর আগেও হয়েছে। কিছু কিছু ব্যাপার আমি আগে থেকেই বুঝতে পেরে যাই।
তোমরা মনে করতে পারো এ অতি প্রবল ক্ষমতা, হাহ, তবে তেমন কিছুই নয়। আসলে ধরো কোথাও একটা কোনো গাছের পাতা নড়ল, কিংবা বাতাসে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করলো, সে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে এমনিতেও। তবে তোমরা বুঝতে খানিকটা সময় নেবে। আমার ক্ষেত্রে ব্যাপারটা খুব সহজেই আমি ধরে ফেলতে পারি। তাই হঠাৎ করেই মনে হলো আশেপাশের বাতাসের গন্ধটা কেমন যেন বদলে গিয়েছে। আর সেটা বোঝার সাথে সাথেই বুঝতে পারলাম মাধবের সাথে কিছু একটা হতে চলেছে। একটু আগেই মাধবকে ঘুম পাড়িয়ে দিয়ে গিন্নিমা নিচে চলে গিয়েছেন। আমি সে কথা নিজের কানে শুনেছি। এখন মাধব তার ঘরে একাই রয়েছে। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। আমি হাঁটতে হাঁটতে ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। মাধবের ঘরের দরজার পাশে এসে দাঁড়াতেই দেখতে পেলাম চাঁদের আলোতে সারা বারান্দাটা আলোকিত হয়ে রয়েছে। এদিকে ওদিকে কোথাও কেউ নেই। ঘরের দরজা বন্ধ। ঘর থেকে কোনো শব্দ বাইরে বেরিয়ে আসছে না। দরজার কাছে কান পাততেই কিন্তু আমার গোটা শরীরটা কেঁপে উঠল। ঘরের ভেতরে একটানা গুনগুন স্বরে কেউ যেন কিছু একটা বলে চলেছে। আর সেই গলার স্বর যে মাধবের সেটা বোঝা গেলেও সে কি বলছে তা বোঝা যাচ্ছে না। আর আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারলাম না। দরজার ছিটকিনি নামিয়ে দরজাটা ধাক্কা দিয়ে দুপাশে খুলে দিতেই সামনে তাকিয়ে দেখতে পেলাম ঠিক জানালার কাছে দাঁড়িয়ে রয়েছে মাধব। ঘরের এক কোণে একটা আলো জ্বলছিল। তাছাড়া চাঁদের আলো এসে পড়েছে খোলা জানালা দিয়ে। মাধব জানালার দিকে পিঠ করে দাঁড়িয়ে রয়েছে। তার মাথাটা অদ্ভুতভাবে সামনের দিকে নেমে এসেছে। সেই অবস্থাতেই তার মুখ থেকে বিড়বিড় করে কি যেন শব্দ বেরিয়ে আসছে। আমি ভয় পেলেও তাড়াতাড়ি ঘরের ভেতরে এসে ঢুকলাম। দেহবন্ধন আমার করাই আছে। আমি একবার ভেবেছিলাম এই গোটা বাড়িটাকে দেহবন্ধন করে রাখি, কিন্তু তারপরেই মনে হলো তাতে তো আর মাধবের এই অবস্থার পরিবর্তন হবে না। এই অবস্থার পরিবর্তন করতে গেলে এই সমস্যার শিকড় পর্যন্ত আমায় যেতেই হবে। ঘরের ভেতর ঢুকতে যেন মাধব আমায় বুঝতে পারল। মাথাটা সামান্য তুলল, কিন্তু অন্ধকারে তার চোখ মুখ দেখা সম্ভব নয়। আমি ঘরের মধ্যে দাঁড়িয়ে গম্ভীর ভারী গলায় বললাম, কে তুই? আমি মাধব। তুই মাধব হতে পারিস না। কে তুই সত্যি করে বল, কে তুই? এবার কিন্তু মাধব আমার কথার উত্তর দিল না। তার বদলে ঘরের একপাশে আঙুল দেখিয়ে বলল, ওই যে ওরা, ওই ওই ওরা আমায় নিয়ে যেতে এসেছে। আমায় যে ওদের সাথে যেতে হবে। ওরা যে আমায় ছাড়বে না। কত রক্ত চারপাশে, কত রক্ত ছড়িয়ে রয়েছে। এই দেখো, এই দেখো, এই এই কথাটা বলে ঠিক আগের দিনের মতো দু হাত তুলে মাধব আমায় দেখাতে লাগলো। অন্ধকারে সেই ঘরের চারপাশটা কালো হয়ে রয়েছে। একপাশে বাতির অল্প আলো আর জানালা দিয়ে আসা আলো। মাধবের ওই অদ্ভুত গোয়ানির মতো গলায় বলা কথা আর তার সেই অদ্ভুতভাবে হাত দেখিয়ে ঘরের অন্যদিকে কারা যেন দাঁড়িয়ে আছে সেটা বোঝানো। সব কিছু মিলিয়ে গোটা পরিবেশটা কেমন যেন রহস্যময় হয়ে উঠল। আমি আর এক পা এগিয়ে গেলাম। ঠিক তখনই একটা শব্দ শুনতে পেলাম। আগের দিন জানলাগুলো খোলার সময় যেমন একটা শব্দ শুনতে পেয়েছিলাম, ঠিক তেমন শব্দ। এবার যেন গোটা ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে আসতে শুরু করেছিল। একটা ব্যাপার আমি বুঝতে পারছিলাম, তাই প্রশ্ন করলাম, আচ্ছা মাধব, যারা তোমায় নিয়ে যেতে এসেছে তারা তোমার ক্ষতি করতে চাইছে? তারা কোথা থেকে এসেছে? ওরা আমার রাজ্য থেকে এসেছে। ওদের সবাইকে আমি মেরেছিলাম। আমার হাতে ওরা খুন হয়েছিল। তাই তাই ওরা প্রতিশোধ নিতে এসেছে। কিন্তু মাধব, তোমার বয়স তো 15 বছর। তোমার কোনো রাজ্য নেই। তুমি নয়নপুরের জমিদার ছেলে। তাহলে তুমি ওদের মারলে কি করে? আমি ওদের এই জন্মে মারিনি।
আমি ওদের মেরেছিলাম আগের জন্মে। গত জন্ম থেকে ওরা আমায় মারার জন্য খুঁজে বেড়াচ্ছে। এই জন্মে আমি নয়নপুরে জন্মেছি। হ্যাঁ, হ্যাঁ। আর আর তাই ওরা ওদের প্রতিশোধ নেবে। ওদেরকে কেউ আটকাতে পারবে না, কেউ না। মাধবের কথা শুনে বুকের ভেতরটা আমার কেমন যেন কেঁপে উঠল। দেরি হয়ে গেছে আমার এখানে আসতে। আগে এলে বোধহয় আমি কিছু একটা করতে পারতাম, এটাই ভাবতে লাগলাম। এই প্রায় একটা বছরে ওই অশুভ শক্তি মাধবকে তার আয়ত্তে করে নিয়েছে। মাধব নিজেও প্রস্তুত হয়ে গেছে তার মৃত্যুর জন্য। তবে অবশ্যই সে সজ্ঞানে কাজ করেনি, কিন্তু এখন যে করার মতো আর কিছুই নেই। তাই শেষবারের মতো বললাম, আচ্ছা, ওরা কি তোমায় ক্ষমা করে দিতে পারে না? তোমার মৃত্যু তো আগের জন্মেই হয়ে গেছে, এখন আবার ওরা তোমার জন্য এখানে এসে পড়েছে, এ তো অন্যায়। ওরা নিজের হাতে যে আমায় মারতে পারেনি। আমার মৃত্যু হয়েছিল বিষক্রিয়ায়। আর আমার এই জন্মে ওরা নিজের হাতে আমায় খুন করবে, প্রতিশোধ নেবে। প্রতিশোধ। আমি আর ওদের আটকে রাখতে পারছি না। না, না, আর পাচ্ছি না। সঙ্গে সঙ্গে জমিদার মশাইয়ের বলা কথাগুলো আমার মনে পড়ে গেল। জমিদার মশাই বলেছিলেন তার ছেলে তো কোনো বিপদ সেভাবে হচ্ছে না। আমি এখন বুঝতে পারলাম কেন তার বিপদ হচ্ছে না। আসলে মাধবের অবচেতন মন এবং মাধব নিজে, দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। যখনই ওরা এসে পড়ছে তখন তার অবচেতন মন তার মনের ওপর ভারী হয়ে যাচ্ছে। তখন সে মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করে রাখছে। আর তার এই ঘোর কেটে গেলে সে আবার স্বাভাবিকভাবে ওই 15 বছর বয়সের মাধব হয়ে যাচ্ছে। কি করব সেটা কিছুতেই না তখন বুঝে উঠতে পারছিলাম না। ঠিক সেই সময় আমার পিছনের দিকে একটা মেয়েলি গলায় চিৎকার শুনে পিছনে তাকিয়ে দেখি ঘরের দরজার কাছে এসে হুমড়ি খেয়ে পড়েছে জমিদার গিন্নি। আমি তাকে দেখে বললাম, আপনি এখানে থাকবেন না, আপনি নিচে যান। এক্ষুনি জমিদার মশাইকে একবার পাঠিয়ে দিন উপরে। মনে রাখবেন, আর কেউ যেন উপরে না আসে। গিন্নিমা কিচ্ছু বললেন না। ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ মাধবের দিকে তাকিয়ে থাকলেন, তাড়াতাড়ি নিচের দিকে নেমে গেলেন। একটু পরেই জমিদার মশাই আর নায়েব মশাইও এসে পড়লেন ঘরে। তারপর সামনের দিকে তাকিয়ে দেখতে দেখতে জমিদার মশাই ভয়ার্ত গলায় বললেন, আবার ঠাকুর মশাই, আবার এমনটা হয়েছে। আপনি বলেছিলেন না আপনার ছেলের তেমন কোনো বিপদ তো হচ্ছে না। আপনার ছেলে নিজেই নিজেকে বিপদের হাত থেকে আটকে রেখেছে, নইলে এতদিনে আপনার ছেলেকে আর দেখতে পেতেন না। একবার সামনে তাকিয়ে দেখুন তো। জমিদার মশাই সামনে তাকালেন। আধো অন্ধকারে কিছুই দেখা গেল না ভালোভাবে। নায়েব মশাই হাতে করে আলো নিয়ে এসেছিলেন। আলো তুলে মুখের সামনে ধরতেই মাধবের মুখটা দেখা গেল। আর সেই মুখটা দেখে আমিও কেমন যেন চমকে উঠে একবার পিছিয়ে এলাম। মাধবের দুটো চোখ কখন যেন উল্টে গেছে। সাদা মনেহীন দুটো চোখ দেখতে বড়ই অদ্ভুত লাগছে। আর সেই মুখে একটা অদ্ভুত হাসি। তার দাঁতগুলো যেন বাইরে বেরিয়ে আসছে। তার গোটা মুখ লাল হয়ে এসেছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, আর তার গোটা শরীর থরথর করে কেঁপে চলেছে। একটা মানুষের শরীর যে এভাবে কাঁপতে পারে তা আমার জানা ছিল না। আমি আর অপেক্ষা করতে পারলাম না। পাশে একটা গেলাসে রাখা জল তুলে নিয়ে বিড়বিড়ি করে মন্ত্র পড়ে সেই জল ছুঁড়ে দিলাম মাধবের গায়ে। আর সাথে সাথে মাধবের শরীরটা কাটা কলা গাছের মতো মাটিতে ধপ করে পড়ল। সেদিনও আগের মতোই মাধবের সাথে গিন্নি মায়ের থাকার ব্যবস্থা করে গোটা রাতটা আমরা একরকম জেগেই কাটিয়ে দিলাম। গোটা রাত ধরে অনেক সলা পরামর্শ চলল এবং শেষে আমি জমিদার মশাইকে আসল কথাটা বললাম। আমি যা সন্দেহ করেছিলাম তাই ঠিক জমিদার মশাই। আপনার ছেলে সজ্ঞানে কিংবা অজ্ঞানে যেভাবেই হোক তার আগের জন্মের কথা মনে রেখেছে। আগের জন্মে সে ছিল কোনো এক রাজ্যের জমিদার। সেটা আগের জন্মও হতে পারে, আবার আজ থেকে অনেক অনেক বছর আগের জন্মও হতে পারে। সে একজন অত্যাচারী জমিদার ছিল।
তার আমলে সে অনেককে নির্বিচারে হত্যা করেছিল এবং তাদের রক্তের দাগ তার হাতে লেগে রয়েছে। কোনো কারণে আপনার ছেলে আগের জন্মে বিষক্রিয়ায় মারা যায়, আর যে মানুষদের সে হত্যা করেছিল তাদের অতৃপ্ত আত্মা তাকে খুঁজতে থাকে, অথচ তারা নিজের হাতে তাকে মারতে না পারায় আরও রুষ্ট হয়ে ওঠে। যে কোনো অশুভ কিংবা শুভ আত্মা যত বেশি দিন স্থায়ী হয় তার ক্ষমতা ততই বাড়তে থাকে। অনেক বছর ধরে ওরা অপেক্ষা করার জন্য তারা অনেক শক্তিশালী হয়ে উঠেছে। তাদের আটকানো সহজ কাজ নয়, তবে আপনার ছেলের পূর্বজন্মের প্রতিশোধ তারা নেওয়ার জন্য এই জন্মে তারা পিছু নিয়ে এখানে এসেছে। আর এই একটা বছর ধরে তারা দেখা দিয়ে আপনার ছেলেকে সমস্ত কথা মনে করিয়ে দিয়েছে। যদি আমি আরও আগে আসতাম তাহলে হয়তো কিছু একটা করতে পারতাম, কিন্তু এখন আমি একটা মাদুলি দিয়ে যেতে পারি মাত্র, তার বেশি আমার করার ক্ষমতা কিছুই নেই। জমিদার মশাই কিন্তু আমার হাতে পায়ে ধরে আমায় আর অনুরোধ করলেন না। তিনি বুঝতে পেরেছিলেন আমি যা বলে চলেছিলাম তার সবটাই সত্যি। নায়েব মশাই বললেন, ওই মাদুলি হাতে রাখলেই মাধবের সমস্ত বিপদ কেটে যাবে তো ঠাকুরমশাই? আমি এই গৃহে একটা পুজোর ব্যবস্থা করতে চাই। পুজো করে তারপর সেই মাদুলি আমি মাধবকে দিয়ে যাব। মনে করি তাদের কাছ থেকে আপনাদের কারোর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, একমাত্র মাধবের ক্ষতি হওয়ারই সম্ভাবনা রয়েছে। তাই মাদুলি আমি তার কাছেই দেব এবং পুজোর ব্যবস্থার উৎসর্গ আমি মাধবের নামেই করব। নায়েব মশাই, কাল আমি আপনাকে একটা ফর্দ দিয়ে দেবো, কেমন? সেই ফর্দ মতো সমস্ত জিনিস আপনি নিয়ে আসবেন। কাল সন্ধ্যের দিকেই আমি পুজোর ব্যবস্থা করব। আর জমিদার মশাই, আমার দিক থেকে যতটা সম্ভব তার ব্যবস্থা আমি করব, কথা দিলাম। তারপর বাকি সবটাই ওই ঈশ্বরের ইচ্ছা। জমিদার মশাইয়ের কালো হয়ে আসা মুখ দেখতে ভালো লাগছিল না, কিন্তু আমারই বা করার কি আছে? আমার তো করার মতো কিছুই নেই। তাই বাধ্য হয়ে সেখান থেকে উঠে নিজের ঘরে চলে এলাম। তামাক খাওয়ার ইচ্ছে হচ্ছিল বটে, কিন্তু ওটা কখন যেন নিভে গেছে। এখন আবার নতুন করে সেটা ধরাবার জন্য কাউকে ডাকতে ইচ্ছা হলো না। বিছানায় শুয়ে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুমিয়ে পড়ার ঠিক আগেই হঠাৎ করে একটা বুদ্ধি আমার মাথায় খেলে গেল। তারানাথ চুপ করতে এবারে কিশোরী বলল, পূর্বজন্ম থেকে সেই আত্মারা মাধবের পিছনে এসেছিল, আর এই জন্মে এসে তারা তার প্রতিশোধ নিতে চেয়েছিল। না হওয়ার তো কিছু নেই। আত্মা যখন পৃথিবীর বুকে আসে, অর্থাৎ কেউ মারা যায়, তখন সে আত্মারা সূক্ষ্ম শরীরে পৃথিবীতে বিচরণ করে। যদিও পৃথিবীর সাথে সমান্তরালে চলতে থাকা আরও একটা জগতেও তারা মাঝে মাঝে চলে যায়, তবে পৃথিবীর সাথে একটা সম্পর্ক তো থেকেই যাচ্ছে। তাই মাধব আগের জন্ম শেষ করে যখন এই জন্মে নয়নপুরের জমিদারের বাড়িতে জন্ম নিয়েছিল, তখনই তারা বুঝতে পেরেছিল, আর তাই তার পিছনে অপেক্ষা করছিল বোধহয় কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য। তারপর সঠিক সময় তাকে দেখা দিয়েছে এবং মাধবও সব কিছু মনে করতে পেরেছে। আচ্ছা ঠাকুরমশাই, মাধব মানে আগের জন্মে সে যখন জমিদার ছিল, যাদের সে হত্যা করেছিল, তাদের আত্মা যখন এখনো থেকে গেছে, তাহলে মাধবের আত্মা আবার জন্ম নিল কি করে? অতৃপ্ত বাসনা নিয়ে যখন কেউ মারা যায়, তখন তার আত্মার মুক্তি খুব সহজে ঘটে না। বিশেষত এই ক্ষেত্রে অনেক কিছু প্রয়োজন, যেমন সঠিকভাবে সৎকার করা। তাছাড়া আরও অনেক কিছু রয়েছে। ক্রিয়াকলাপ ভালোভাবে মানতে না পারলে আর তার মুক্তি হয় না, আর মুক্তি না হলে সেই আত্মা তখন থেকে যায় পৃথিবীর বুকে। যত বেশি দিন সে থাকে, তত তার ক্ষমতা বাড়তে থাকে। মাধবের আগের জন্মের ক্ষেত্রে তার মৃত্যুর পরে তার সমস্ত প্রক্রিয়া মানা হয়েছিল, তাই তার আবার জন্ম হয়েছে। তারপর কি হলো ঠাকুরমশাই? মাধবকে কি বাঁচাতে পারলেন? পরদিন সকালে উঠে নায়েব মশাইকে দিয়ে দিলাম ফর্দ, সব কিছু জোগাড় করে আনার জন্য। সেই দিনই দুপুরের দিকে মাধবের ঘরে এসে বললাম। মাধবের সাথে প্রথমে এ কথা ও কথা বলতে বলতে বুঝতে পারলাম সে বড় শান্ত ছেলে, কম কথা বলে,
মুখ তুলে কথা বলে না, বেশিরভাগ সময় মাথা নিচুই করে থাকে। কথা বলতে বলতে এক সময় তাকে বললাম, মাধব, তুমি যাদের দেখতে পাও তাদের ঠিক প্রথম কবে দেখতে পেয়েছিলে? মাধব একটু সময় নিল, তারপর আস্তে আস্তে বলল, আমার ঘরে একটা আয়না ছিল, যে আয়নায় দাঁড়িয়ে থাকতে থাকতে আয়নাতেই তাদের প্রথম দেখতে পেয়েছিলাম। আর আর তারপর থেকেই এসব শুরু হয়েছে সাধু বাবা। যদি তোমার ঘরে আবার আয়না এনে দিই, তাহলে তুমি আমায় তাদের দেখাতে পারবে? এই কথা শুনে মাধব কেমন যেন অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি তার মাথার উপর একটা হাত রেখে বললাম, মাধব, তুমি যদি আমায় সাহায্য না করো তাহলে কিন্তু সমস্যা হবে। তাহলে এই বিপদ থেকে তুমি কিংবা তোমার পরিবার উদ্ধার পাবে না। আমি তাদেরকে দেখতে চাই। তাদের দেখতে না পেলে তোমার এই বিপদে কোনো সাহায্য আমি করতে পারবো না বাবা। মাধব বোধহয় আমার কথাটা বুঝতে পারল, তাই শান্ত গলায় বলল, একটা আয়না থাকলে হয়তো আমি আপনাকে তাদের দেখাতে পারবো। বেশ, আজ সূর্যাস্তের সামান্য সময় আগে আমি তোমার ঘরে আয়না নিয়ে আসার ব্যবস্থা করব। নায়েব মশাইকে বলে ফর্দের সমস্ত জিনিস সেদিন আনিয়ে রাখলাম। পুজোর ব্যবস্থা করলাম পরদিন সন্ধ্যাবেলা। সেদিন সন্ধ্যাবেলা একটি কাজের লোককে দিয়ে বড় আয়না আনিয়ে দিলাম ঘরের ভিতরে। তারপর সেই আয়না নিয়ে গেলাম মাধবের ঘরে। দরজা বন্ধ করে মাধবের ঘরের একটা দেওয়ালের কাছে আয়নাটা রেখে তার চারপাশে জ্বালিয়ে দিলাম বাতি। কিছু মোমবাতি আনিয়ে নিয়েছিলাম। মাধবের দিকে তাকিয়ে বললাম, নাও মাধব, ওই আয়নার কাছে যাও। তারপর তুমি প্রথম দিন ওদের যেভাবে দেখতে পেয়েছিলে সেভাবেই দেখার চেষ্টা করো। যাও। মাধব সামান্য ভয়ে ভয়ে আয়নার দিকে এগিয়ে গেল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। আমি বিছানার একপাশে বসেই রয়েছি। আমি আগেই এই ঘর, আমার শরীর, এমনকি মাধবের শরীর পর্যন্ত বন্ধন করে দিয়েছি। মাধব আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে। সময় বয়ে যাচ্ছে। খোলা জানালা দিয়ে হাওয়া এসে ঢুকছে। প্রায় অনেকক্ষণ বসে রয়েছি। হঠাৎ করে একটা গোঁ গোঁ শব্দ শুনতে পেলাম। সামনের দিকে তাকিয়ে দেখি মাধবের চোখ উল্টে গিয়েছে। তার মুখের পাশ থেকে লালা বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারলাম হঠাৎ করেই ব্যাপারটা ঘটে গেছে, যেটা আমি আগে কিছুই বুঝিনি। বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। তাড়াতাড়ি উঠে মাধবের পেছন দিয়ে সামনে দেখতে যাব, হঠাৎ করেই বুঝতে পারলাম মাধবের সামনে রাখা আয়নাতে শুধু মাধব একা দাঁড়িয়ে নেই, তার পিছনে দাঁড়িয়ে রয়েছে কয়েকজন। তাদের মুখের অবস্থা বর্ণনা করার মতো নয়। তাদের কারোর গালের মাংস খুবলে নিয়েছে কেউ, কারোর চোখ বেরিয়ে এসেছে, কারোর মুখের অবস্থা ঠিক থাকলেও মাথা ফেটে কালো রক্ত নেমে এসেছে। অবাক হয়ে ঘরের পিছনের দিকে তাকালাম, কিন্তু তাকিয়ে কাউকেই সেখানে দেখতে পেলাম না। আবার সামনে তাকিয়ে দেখতে যাব, ঠিক তখনই সেই শব্দটা শুনতে পেলাম। আর সেই শব্দটা শোনার সাথে সাথেই এতক্ষণ পরে বুঝতে পারলাম সেই শব্দটা আসলে কিসের। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে মাধবকে আয়নার সামনে থেকে সরিয়ে দিলাম। আর ঠিক তখনই গোটা ঘর ভরে উঠল একটা হাসির শব্দে। আর একটুও সময় নষ্ট না করে ঘরের মধ্যে এদিকে ওদিকে কিছু একটা আমি খুঁজতে লাগলাম। কিছু না পেয়ে আয়নাটা দু হাতে তুলে নিয়ে মেঝের ওপর ছুঁড়ে দিলাম। এতক্ষণ চলতে থাকা হাসিটা কেমন যেন আর্তনাদে বদলে গেল। কাঁচ ভাঙার শব্দের সাথে সাথেই সে শব্দটা কোথায় যেন মিলিয়ে গেল। মাধবকে বিছানায় শুইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এদিকে কাঁচ ভাঙার শব্দ শুনে সবাই উপরে উঠে এসেছে। মাধবের দরজায় ধাক্কা পড়তে লাগলো। একটু পরেই আমি দরজাটা খুলে দিলাম। জমিদার মশাই, নায়েব মশাই মাধবের ঘরে আমায় দেখে কেমন যেন অবাক হয়ে গেলেন। আমি তাদের চুপ করতে বললাম। গিন্নিমাকে ডেকে আবার মাধবের ঘরে থাকতে বললাম এবং একজন কাজের লোককে দিয়ে ঘরের কাঁচ পরিষ্কার করিয়ে নিতে বললাম। আমরা তিনজন মিলে গিয়ে বসলাম আমার ঘরে। তারপর এক এক করে সব বললাম দুজনকে। ওই আয়না কিংবা কোনো একটা প্রতিবিম্ব
ওই আত্মাদের এখানে মাধবের সাথে যোগাযোগ করার মাধ্যম হিসেবে কাজ করেছে। প্রতিবার যে একটা শব্দ আমি শুনতে পেয়েছিলাম, সেই শব্দটা আসলে ছিল কাঁচের শব্দ। কাঁচ যদি কোনোভাবে মট করে ভেঙে যায় তাহলে সেই শব্দটা হয়। প্রথম দিন কোনোভাবে জানলার কাছে কোনো কাঁচের কিছু একটা ছিল। দ্বিতীয় দিনও যখন ব্যাপারটা ঘটে তখনও আমার পায়ের তলায় বাইরের বারান্দার কাছে একটা কাঁচের টুকরো পড়েছিল। তা আমি পরে বুঝতে পেরেছি। আর এইবারে তো আমি নিজেই কাঁচের আয়না নিয়েছিলাম মাধবের কাছ থেকে সব কিছু জানার জন্য। ঠাকুর মশাই, আমার ছেলেটাকে বাঁচাতে পারবো তো? আমি পুজো করে যাব এবং মাধবের হাতে একটা মাদুলিও দিয়ে যাব, কিন্তু পূর্বজন্মের সাথে এ জন্মের কোনো যোগাযোগ থাকলে তা লঙ্ঘন করার সাধ্য আমার নেই। জমিদার মশাই, আমি একজন সামান্য সাধক, আমার পক্ষে এ কাজ অসম্ভব, তবে আমি সম্পূর্ণ চেষ্টা করব। আর একটা কথা, শুধু কাঁচ নয়, এমন কোনো কিছু মাধবের সামনে নিয়ে যাবেন না যাতে নিজের মুখ সে দেখতে পায়। তারপর কি হয়েছিল ঠাকুরমশাই? মাধব কি বেঁচে যায়? নিয়ম মতো পুজো করে, মাধবের নামে সে পুজো উৎসর্গ করে, তার জন্য একটা মাদুলি তৈরি করে তার হাতে বেঁধে দিয়ে এসেছিলাম। তার ঘরের চারিদিকে দ্রব্যগুণ সম্পন্ন কিছু ছড়িয়ে দিয়েও এসেছিলাম। বারবার বলে এসেছিলাম তার ঘরে যেন প্রতিবিম্ব হয় এমন কিছু প্রবেশ করানো না হয়। তারপর আর আমার করার কিছুই ছিল না। আমি ফিরে এসেছিলাম। জমিদার মশাই আমায় কিছু টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু আমি তাকে সাহায্য করতে পারিনি। আমি তার কাছ থেকে টাকা নেবটা কি করে? তাই একান্ত নিরুপায় হয়ে আমায় সেখান থেকে চলে আসতে হয়েছিল। আমরা মনে করলাম গল্প শেষ হয়েছে, তাই উঠে পড়ছিলাম। তারানাথ হাত তুলে আমাদের থামালো, তারপরে বলল, আরে দাঁড়াও দাঁড়াও, গল্পটা তো পুরোটা শেষ হয়নি, আর একটু বাকি আছে, একটু বসে যাও। এরপর মাস দুয়েক পরে একদিন আমার বাড়িতে সেই নায়েব মশাই এসে হাজির। তার মুখ দেখেই বুঝতে পারলাম অঘটন কিছু একটা ঘটেছে। এ কথা ও কথার পর নায়েব মশাই শোনালেন এক আশ্চর্য কথা। মাত্র দিন সাতেক আগে মাধব মারা গিয়েছে। আমার কথা মতো তার ঘরে প্রতিবিম্ব থাকে এমন কিছু রাখা হয়নি। তার ঘর থেকে সেই সমস্ত জিনিস দূরে রাখা হয়েছে। এমনকি রাতের বেলা জমিদার গিন্নি তার সাথে ঘুমোতেন। সপ্তাহখানেক আগে প্রবল জ্বর আসে মাধবের। সেই রাতে মাধবের ঘরে একটা জলের পাত্র রাখা হয়েছিল জলপট্টি দেওয়ার জন্য। জলপট্টি করতে করতে গিন্নিমা কখন যেন ঘুমিয়ে পড়েছিলেন। সকালে উঠে দেখা যায় মাধব বিছানার একপাশে পড়ে রয়েছে। তার দুটো চোখ খোলা, বিস্ফারিত, মুখের এক পাশ থেকে নেমে এসেছে লাল রক্ত, কিন্তু তার শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। জলপট্টি করার জন্য মাটির পাত্রে নেওয়া সামান্য জল যে মাধবকে এত বড় মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যেতে পারে তা কেউ ধারণাই করতে পারেনি। সত্যি বলতে আমি নিজেও ধারণা করতে পারিনি। যদিও বুঝতে পেরেছিলাম পূর্বজন্ম থেকে পিছু নেওয়া আত্মার দল তাকে এত সহজে ছেড়ে দেবে না। আর আমি সামান্য একজন সাধক, আমার তেমন তো কোনো ক্ষমতাও নেই যে আমি তাকে রক্ষা করব। তবে এমনভাবে যে তাকে মারা যেতে হবে তা আমি নিজেও ভাবতে পারিনি। গল্প শেষ হতে আমরা পথে নামলাম। কিশোরী বলল, তার মানে ঠাকুরমশাই বলতে চাইলো পূর্বজন্ম বলে সত্যিই কিছু আছে, তাই না? আমি হেসে মাথা নাড়লাম। তার কথার কোনো উত্তর দিলাম না। কিশোরী তার প্রশ্নের উত্তর বোধহয় নিজেই পেয়ে গেছে। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন জলজ। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে
অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।